আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরলরেখার সাজেশন ক্লাসে। তো শুরুতেই তোমাদেরকে আমি একটু বলে দিই যে এই সরলরেখা চ্যাপ্টার থেকে অবশ্যই তো প্রশ্ন আসবেই, এবং এই চ্যাপ্টার তোমাকে অনেক ভালো করে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে আলাদা একটা প্রশ্ন আসবে। এবং এমন হতে পারে যে সরলরেখা এবং বৃত্ত মিলে একটা প্রশ্ন হইতে পারে। তার মানে মোট আসলে আমাদের ক বিভাগ থেকে 4টি প্রশ্ন আসবে। একটি আসবে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে, একটি আসবে ডিরেক্ট সরলরেখা থেকে, একটি ডিরেক্ট বৃত্ত থেকে, এবং এমন হতে পারে যে হচ্ছে সরলরেখা এবং বৃত্ত মিলেও এক সেট করছে। তার মানে মোট 4 সেট এভাবে প্রশ্ন হবে। চিন্তা করো, তুমি সরলরেখাটা ভালো মতো পড়লে কিন্তু ভাইয়া অনেক আগায় থাকবা। তো এই চ্যাপ্টারটা ভাইয়া অনেক বড় আমাদের, তাই না? 7.1, 7.2, 7.7 এতগুলো চ্যাপ্টার। তো আমরা আসলে এতগুলো চ্যাপ্টার এই শেষ মুহূর্তে কীভাবে পড়ে ফেলবো? বা অনেকেই থাকতে পারো যে না ভাই, আমি আগে এই চ্যাপ্টার পড়ি নাই, আমি কম পড়ছি, এখন আমি কিভাবে এটা শেষ করব অল্প সময়। তো তাদের জন্য আজকে সাজেশন ক্লাসটা। আমি এখানে যে সকল টাইপের কথা বলবো, যে সকল ম্যাথগুলোর কথা বলবো, তুমি এগুলোই খুব ভালো করে করবা। তারপরে তুমি ডিরেক্ট চলে যাবা হচ্ছে টেস্ট পেপার সলভিংয়ে, বোর্ডের প্রশ্নগুলো দেখবা যে হ্যাঁ, আমি যে সকল টাইপগুলোর কথা বলতেছি এগুলো করলেই তুমি আসলে ওইখান থেকেই প্রশ্নগুলো কমন পাচ্ছ। এবং আমরা এই যে সকল টাইপগুলোর কথা বলবো এখান থেকেই এইচএসসি পরীক্ষায় বোর্ডগুলোতে অবশ্যই কমন আসবে ইনশাআল্লাহ। তো চলো আমি সবগুলো টাইপ তোমাদেরকে একটু বুঝাই দিই যে আমাদের এখান থেকে কী রকমের প্রশ্ন আসে, কোন বেসিক মনে রাখতে হবে। তো আগে আমি তোমাকে সাজেশনটা দিয়ে নিই যে হ্যাঁ, এইটুক পড়লেই তুমি এখান থেকে একটা সৃজনশীল 100% কমন পাচ্ছই। এবং এমনও হতে পারে যে আমরা একের বেশি সৃজনশীল কমন পেয়ে যাচ্ছি, এমনও হতে পারে কিন্তু। তো খেয়াল করো, আমাদের এখানে অনেক জিনিস আছে, তার মধ্যে কিছু জিনিসকে দেখো আমি একটু বাছাই করে আমরা একটু শর্টকাটে নিয়ে আসছি, অল্প জিনিসের মধ্যে নিয়ে আসছি। এগুলো আমাদের পরীক্ষায় আসলে এখান থেকে সিকিউগুলো অনেক বেশি হয়, সবচেয়ে বেশি হয় এই টপিকগুলোর উপর বেস করে। দেখো 1 নম্বর লিখছি ক, যে কতে আসলে কী প্রশ্ন আসছে। তুমি যদি নিজেই একটু টেস্ট পেপারটা অ্যানালাইসিস করো, বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, দেখতে পারবা যে এই যে প্রথমেই লিখছি পোলার স্থানাঙ্ক। আমাদের 7.1-এ একটা জিনিস ছিল যে স্থানাঙ্ক, তাই না? পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যে কনভার্সনটা এখান থেকে দেখা যায় যে প্রায় সকল বোর্ডই দেখা যায় ক নাম্বার দিয়ে দেয়। তার মানে এইখান থেকে ক নাম্বার আসার সম্ভাবনা, যদি আমাদের 8-10টা বোর্ডের মধ্যে দেখবা যে প্রায় 5-6টা বোর্ডই মোটামুটি এইখান থেকে পোলার স্থানাঙ্ক এখান থেকে ক নাম্বারটা দিয়ে দিছে। তাহলে খুব ভালো করে শিখতে হবে, তো আমি সেটাও শিখাই দিব ক্লাসে, সমস্যা নেই। ওকে, এবার খেয়াল করো তাছাড়াও আমাদের আরও কী জিনিস আসে। ঢালের বেশ কিছু ব্যাপার স্যাপার আসে, ঢাল নির্ণয় করতে বলে অনেক সময়। আবার অনেক সময় আমাদেরকে এরকম অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত স্থানাঙ্ক এগুলো দেয়, অথবা বলে যে এই রেখাটা এত বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হবে, অন্তর্বিভক্ত হবে না বহির্বিভক্ত হবে, বা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক। বা আরও প্রশ্ন এখানে আসতে পারে, যেমন আরও আসতে পারে কি, তুমি কমা দিয়ে লিখে ফেলতে পারো যে ত্রিভুজের ভারকেন্দ্রের হচ্ছে স্থানাঙ্ক। তাছাড়াও আসতে পারে ওই যে আমাদের সমান্তরিক আয়তক্ষেত্র থাকতো, 3টা বিন্দু দেওয়া থাকতো, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতো। এই টাইপের প্রশ্নগুলো বেসিক্যালি এই আমাদের ক নাম্বারে আসে। তার মানে 7.1 বা 7.2 এর শুরুর দিকে যে কিছু ব্যাপার স্যাপার আছে খুবই ছোট, ওগুলো আসে আমাদের ক নাম্বারের মধ্যে আসে। তার মানে দেখো যে 3টা কথা লিখছি এই 3টা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? তো আমরা এই 3টা তো দেখবোই, পাশাপাশি আরও যা আসতে পারে সেটাও কিন্তু দেখে ফেলবো। এরপরে ভাই খেয়াল করো খ নম্বরে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা তো মনে করো পরীক্ষা হিসাবে বৈশাখ তুমি ধরতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে আমাদের অনেক সময় কিন্তু উদ্দীপকগুলোতে সমীকরণ লেখা থাকে, মাঝে মাঝে চিত্র আঁকা থাকে। তার মানে চিত্র এঁকে উদ্দীপক যে আসবে এটা তো এখনই বোঝা যাচ্ছে, এখনই গন্ধ পাওয়া যাচ্ছে আসলে বোর্ডের প্রশ্ন আইডিয়া করলে। খেয়াল করো আমাদের এরকম অনেক ত্রিভুজ আঁকা থাকবে, সরলরেখা দেওয়া থাকবে, তারপরে বলবে এই সরলরেখাগুলো দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা, ত্রিভুজের ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমাকে শিখতে হবে আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়। এর জন্য শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই হবে না, তোমার আরও বিভিন্ন কিছু বের করা শিখতে হবে, যে এই ছেদ বিন্দুগুলা বা এই সমীকরণগুলা। তো এগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শিখবো, এবং এখানে সেসব অ্যাপ্লিকেশন একসাথে আমাদেরকে দেখাইতে হবে। তো ঠিক আছে, সমস্যা নেই, সেটা দেখাবো আমি কীভাবে আসে, বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেও দেখাবো। একইভাবে আরও একটা প্রশ্ন অনেক বেশি কমন এই ত্রিভুজের ক্ষেত্রফলের পরে, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। তোমাকে বলতে পারে যে আচ্ছা এই যে হচ্ছে একটা আমাদের সরলরেখা, এই যে আরেকটা সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত। অথবা বলতে পারে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিল, বললো এই দুইটা সরলরেখার সমীকরণের অন্তর্গত সূক্ষ্ম কোণটা কত বা স্থূল কোণ কত, নানানভাবে জিজ্ঞেস করতে পারে। তো মানে মধ্যবর্তী কোণ বের করা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, অনেক বেশি আসে। এটাও কিন্তু অনেক বেশি আসে, হ্যাঁ এটাও কিন্তু অনেক বেশি আসে। তারপর সে সরলরেখার সমীকরণ, এটা তো আমাদের অনেক রকমের সমীকরণ আছে, বিন্দু দেওয়া থাকলে সমীকরণ, বা ঢাল এবং বিন্দু দেওয়া থাকলে সমীকরণ,
তো এই সমীকরণগুলো নির্ণয় করা শিখতে হবে মাস্ট, কারণ সমীকরণগুলো থেকে তো প্রশ্ন আসবে, সরলরেখা থেকে প্রশ্ন, তার মানে এই সরলরেখার সমীকরণগুলো নিয়ে তোমাকে খেলতে হবে। তো আশা করি এই টাইপগুলো আমরা মোটামুটি পারি, আর না পারলেও সমস্যা নেই, আমি ক্লাসে দেখাই দিব। ওকে ফাইন, এটা গেল খ নম্বরে। তো অ্যানালাইসিসে বুঝতে পারতেছো যে মোটামুটি এই জিনিসগুলো খুবই কমন। তবে একটা কথা এটাও বলে রাখি, তুমি এইটুকু যদি পারতে চাও সৃজনশীলের মধ্যে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের সকল ফর্মুলার আইডিয়াই তোমাকে রাখতে হবে। কেন? কারণ প্রশ্নগুলো এমনই হয় যে বের করতে বসে একটা, কিন্তু ওই জিনিসটা বের করতে গেলে তোমার আদার্স ইনফরমেশন তোমার কাজে লাগাইতেই হবে। তো সেটা নিয়ে কোনো টেনশন নাই, আমি আছি, আমি সুন্দর করে গুছাই দেবো, গুছাই দায়িত্ব তো আমার, টেনশন নাই। একইভাবে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড গ নাম্বার আমাদের এটা আসে। তো এইটাই সবচেয়ে বেশি বার আসছে, এই একটাই প্রশ্ন দেখা গেছে যে এই একটা প্রশ্ন এত বেশি বার আসছে, সব কল বোর্ডে দিছে, মানে উড়া ধরা যেমনে পারছে, যেই বোর্ড যখন পারছে এই প্রশ্নটা দিয়ে দিছে। প্রশ্ন তিনভাবে আমাদের আসে, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড কেউ কখনো দিছে, কেউ বলছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সূক্ষ্ম কোণটা বের করতে বলছে, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড, কেউ বলছে যে স্থূল কোণের সমদ্বিখণ্ড একটা বের করো, এরকম নানানভাবে একই প্রশ্ন সবাই দিছে আর কি। তো সেটা শিখাই দিব, জাস্ট এই প্রশ্নটা শিখলে কিন্তু গণা, এবং এমন হতে পারে খ আর গটা ইন্টারচেঞ্জ হয়েছে, এটা কোনো ব্যাপার না, কারণ সবার মার্কস তো 4 করে, সেটা কোনো টেনশন নাই। তবে তুমি এই টপিকগুলোর উপর একটু মনোযোগ দাও। তোমার যদি এমন অবস্থা থাকে যে ভাইয়া আমি এই চ্যাপ্টার আগে কখনো পড়ি নাই, আমি সরলরেখা আজকেই খুললাম, এই যে আপনার প্লেলিস্ট দেখেই শুরু করতেছি, তাদেরও কোনো সমস্যা হবে না। কি কেন? তুমি এই জিনিসগুলো তো আমি তোমাকে সুন্দর করে গুছাই দিচ্ছি, এই আমি যেভাবে বলবো ওইভাবে তুমি একটু জাস্ট ফলো করবা, আমার অঙ্কগুলো করবা, পাশাপাশি আমি বোর্ডেরগুলো একটু আইডিয়া দিয়ে দিব, বোর্ড তুমি একটু নিজে করবা, দ্যাটস এনাফ, শেষ। আর কোনো এর বাইরে অঙ্ক করার দরকার নাই, এবং দরকার হইলেও আমরা এখন পারবো না, কারণ আমাদের হাতে আসলে ওই পর্যাপ্ত সময়টুকু নাই। তো এভাবে আমি সুন্দর করে চ্যাপ্টার তোমাদেরকে গুছাই দিব। তো সাজেশনটা আশা করি বুঝতে পারছো যে হ্যাঁ, কতে খতে গতে আসলে এই টাইপের এই ধরনের অঙ্কগুলো সবচেয়ে বেশি আমাদের আসে। এবার চলো আমরা শুরু করি হচ্ছে আমাদের এই প্রথম টাইপ থেকে। মাত্র যে আলোচনা করলাম যে ক নম্বরে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, তার কিন্তু একটা ঝলক কিন্তু এই প্রথম টাইপে থাকবে। কত অনেক প্রশ্নই থাকতে পারে, তার মধ্যে এখানে যা যা প্রশ্ন লেখা এগুলো নর্মালি কতে থাকে এবং দেখা যায়। এবং এই সবগুলো কিন্তু হচ্ছে আমাদের একদম আমরা সিরিয়ালি আগাবো, 7.1 থেকে শুরু করে 1 2 3 এরকম করতে করতে আমরা আগাবো, এবং যখন কতে প্রশ্ন আসবে বা গতে প্রশ্ন আসবে সেগুলো আমি উল্লেখও করে দেবো। তো এইখানে খেয়াল করো, একদম প্রথম টাইপ থেকে আমাদের যে প্রশ্ন আসে, আমরা একটু আগেই বললাম যে হ্যাঁ, এরকম পোলার বা কার্তেশীয়তে এরকম আমাদের কনভার্সনটা দেয়, পোলার প্রকাশ করতে বলবে বা কার্তেশীয়তে প্রকাশ করতে বলবে, সেগুলো আমরা দেখবো, বেসিক একটু মনে করাই দিব। তাছাড়া তুমি খেয়াল করো যে আমরা দূরত্ব নিয়ে কিছু সূত্র জানতাম আমরা, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে। তো এরকম কিছু প্রশ্ন আমাদের কতে চলে আসতে পারে। তো খুবই কমন দুইটা প্রশ্ন লিখছি আমরা, এই দুইটা প্রশ্ন বোর্ডে এই চ্যাপ্টার থেকে আসতে দেখা গেছে, অন্য অঙ্কগুলো এত বেশি আসে নাই, তবে এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। হ্যাঁ, তুমি বই খাতাগুলোতে খুললেই দেখবা, টেস্ট পেপারে খুললেই দেখবা, সব জায়গায় তুমি দেখবা আসলে এই দুইটা প্রশ্ন আসলে একটু বেশি বেশি আসছে। তো এই দুটো আমরা করে ফেলবো সুন্দর করে। এবং আরও একটা জিনিস থাকতেছে, সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ সাইন থিটাকে কার্তেশীয়তে প্রকাশ করো। খেয়াল করো এখানে আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে, আর দেওয়া এবং থিটা দেওয়া, তাহলে পোলারে, তাহলে সমীকরণটাকে আমাকে এবার কী বানাইতে হবে, সমীকরণটাকে আমাদের এবার কার্তেশীয় বানাইতে হবে। অথবা এরকমও থাকতে পারতো যে একটা সমীকরণ দেওয়া হচ্ছে কার্তেশীয় দিয়ে, বলবো এটাকে পোলারে প্রকাশ করো সমীকরণটাকে, এটা ছিল বিন্দু আর এটা হচ্ছে সমীকরণ। এটাও কতে আসতে পারে, আসে পরীক্ষায়। আর 6 নম্বরে একটা প্রশ্ন আমরা দেখবো, সেটা হচ্ছে এখান থেকে আমাদের বলবে 4টা বিন্দু বা 3টা বিন্দু বা 4টা বিন্দুতে আমাদের কিরকম বলতে পারে যে আচ্ছা এই যে এই হচ্ছে একটা আমাদের ক্ষেত্র, তো এই ক্ষেত্রটা কি রম্বস হবে, এই ক্ষেত্রটা কি বর্গ হবে, নাকি এই ক্ষেত্র আয়তক্ষেত্র হবে, বলো। তো তখন তোমাকে সিদ্ধান্ত দিতে হবে। তো খুবই সহজ জিনিস, পরীক্ষায় চলে আসতে পারে। তো চলো এবার আমরা দেখি হচ্ছে এটা সলিউশন। তো শুরুতেই তোমাকে এই টাইপগুলো থেকে এই কয়েকটা বেসিক কথা একটু তোমাকে মনে রাখতে হবে। দেখো কয়েকটা বেসিক জিনিস তোমাকে জাস্ট একটু মনে রাখতে হবে। তার মধ্যে 1 নম্বরটা কি, যে কার্তেশীয় থেকে আমরা দেখো কার্তেশীয় আর পোলারের মধ্যে সম্পর্ক করছি আমরা, 2টা স্টেপ আছে। তো যদি তোমার কখনো দেখো আর আর থিটা মানে একটা বিন্দু কীভাবে প্রকাশ করা, আমি তো এরকম বিন্দু থাকলে কীভাবে প্রকাশ করি আমরা, এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা বিন্দু তুমি লিখছো, এরকম লেখো না যে 3,2 বা সামথিং এরকম লেখো। তো এই যে তুমি 3,2 দিয়ে লেখলা, এটা হচ্ছে কার্তেশীয় সিস্টেম, অর্থাৎ এক্স অক্ষের দিকে 3 ঘর গেছো, তারপরে ওয়াই অক্ষের দিকে 2 ঘর গেছো, তাহলে তুমি বিন্দুটা পেয়ে গেলা। এটা হচ্ছে কার্তেশীয় সিস্টেম, এক্স ওয়াই দেওয়া থাকলে। মাঝে মাঝে আমাদের বলতে পারে এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি পোলার দিয়ে বলো। পোলার দিয়ে বলো মানে কি, পোলার দিয়ে বলা মানে হচ্ছে এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কত, মানে আর, তাহলে আর বের করতে হবে, এবং ওই বিন্দুটা আসলে যে সরলরেখাটা আমরা আঁকলাম মূল বিন্দু থেকে, সেটা আসলে কত কোণে আছে, কত কোণে আছে, তার মানে আর এবং থিটা।
তার মানে যদি এরকম আমাদের পোলার বানাইতে বলে তাহলে আমরা করব কি, কার্তেশীয় থেকে পোলার বানাইতে বলে এরকম কার্তেশীয় দেওয়া থাকলে এবং যদি পোলার বানাইতে বলে আমরা আর এর মান এবং থিটার মানটা নির্ণয় করব। তো সেই আর থিটা বের করেও দেখাইছি। বা আমাদের যদি এমনই থাকে, এবার প্রশ্নে তোমাকে বলেই দিছে যে আর থিটা অর্থাৎ পোলার দেওয়া, কার্তেশীয় বানাও, তাহলে কি করব, দেখো এই কাজটা করবো, x = r cos থিটা। শেষ। তুমি জাস্ট এই এতটুকু জিনিস মনে রাখতে হবে যে x = r cos থিটা, মনে থাকবে আশা করি, এবং y = r sin থিটা, যেখানে r মানে ছিল মূল বিন্দুর দূরত্ব। তো সেই r বের করব কিভাবে, যদি আমাদের কখনো আমাদের আর থিটা বের করতে বলে সেই ক্ষেত্রে r বের করব কিভাবে, r = √x² + y², মানে এখানে x আর y যেটা দেওয়া থাকবে তাতে স্কোয়ার করে যোগ করব, সবাই আমরা জানি। থিটাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এখানে থিটা নিয়ে একটু ঝামেলা আছে, একটু বুদ্ধিশুদ্ধি খাটে আমাদের থিটাটা বের করতে হবে, একটু খেয়াল করবা সবাই। থিটা = tan ইনভার্স y/x। এখানে আমাদের মডুলাস দেওয়ার মিনিং হচ্ছে এখানে প্লাস মাইনাস যাই থাকুক তুমি শুধু ভ্যালু নিয়ে কাজ করবা, শুধুমাত্র এই থিটাটুকু বের করার সময় ভ্যালু নিবা। কিন্তু এই থিটার কাহিনী হচ্ছে 4টা চতুর্ভাগ অনুযায়ী থিটার মানটা 4 রকম হইতে পারে, বা তোমাকে থিটার মানটা বের করার সময় এই চতুর্ভুজের ক্ষেত্রে কোন চতুর্ভুজে বিন্দুটা আছে সেই অনুযায়ী তোমাকে আসলে এই থিটাটা বের করতে হবে। তা তুমি নর্মালটুকু মনে রাখো, এই নর্মালটুকু কখন হবে, যে শুধুমাত্র এতটুকুই শেষ, কখন, tan ইনভার্স y/x, তখন যখন বলবে প্রথম চতুর্ভাগ। তার মানে এখানে থিটা যেটুকু লিখছি এটাই অ্যান্সার, তার মানে এইগুলা যেখানে লেখা এগুলো হচ্ছে অ্যান্সার। তা থিটার মানটা কি, tan ইনভার্স y/x, জাস্ট শেষ, y এর স্থানাঙ্ক আর x এর স্থানাঙ্ক বসাই দিব, হয়ে যাবে। এবার যদি তুমি কখনো দেখো যে তোমার ওই অঙ্কটা বা ওই বিন্দুটা তোমার দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, তখন সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, আর বের করবা সেমভাবে, থিটা তুমি এভাবে লিখবা, থিটা সমান tan ইনভার্স y/x। তবে তোমার আসল থিটার যেটা হবে, অ্যান্সার যেটা হবে সেটা লেখার সময় তুমি লিখবা থিটা প্রাইম সমান পাই মাইনাস থিটা। তুমি পাই থেকে যেটা বের করছো বিয়োগ করে দিবা, তবে দ্বিতীয় চতুর্ভাগে কী করতে হয়, পাই মাইনাস থিটা করতে হয়। থিটা মানে কি, ওই যে থিটা মানে দুটো লেখাই আছে, পাই থেকে বিয়োগ করতে হয়, তাহলে থিটা প্রাইম দেওয়া বুঝেছি, মানে যেটা অ্যান্সার, ওই অ্যান্সার হবে হচ্ছে পাই মাইনাস থিটা। সেম একইভাবে তুমি যদি বুঝতে পারো তৃতীয় চতুর্ভাগ, তাহলে তুমি কী করবা, পাই প্লাস থিটা, মানে এই থিটা যেটা বের করছো এটা বের করবাই, সাথে খেলে পাই যোগ করে দিবা, শেষ। অঙ্কগুলো দেখাবো, সমস্যা নেই। আর যদি কখনো দেখো চতুর্থ চতুর্ভাগ, তখন তুমি কী করবা, ওই থিটাটুকু বের করার পরে লিখবা 2π মাইনাস থিটা, 2π থেকে বাদ দিয়ে দিবা। অথবা এই সেম জিনিসটাকে অন্যভাবেও লেখা যায়, কিন্তু যদি কখনো এরকম থাকে তুমি কিন্তু এই কাজটা করতে পারো, মাইনাস থিটা। এটা কেন লিখলাম, মাঝে মাঝে দেখা যায় অপশনের মধ্যে, এই জিনিসগুলো তো এমসিকিউতেও আসে, অপশনে দেখা যায় 2π মাইনাস থিটার অপশনে নাই, তোমার অপশনে আছে মাইনাস থিটার অপশনটা, তাহলে তুমি জাস্ট মাইনাস থিটা করে দিবা। তার মানে চতুর্ভাগ যদি হয় তুমি এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, অপশনে কি আছে সেটার উপর নির্ভর করে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। তো তোমাকে এই 4টা চতুর্ভাগের কথা সবাইকে মনে রাখতে হবে, আশা করি সবারই এই টাইপটা জানা, আমি তারপরে একটু রিভিউ করে দিলাম। এবার খেয়াল করো, যদি কখনো আমাদের এরকম থাকে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব চাই, ধরো এই একটা বিন্দু এ আর এই হচ্ছে একটা বিন্দু বি, তো আমাকে বললো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটা কত বের করো। বিন্দু দেওয়া থাকলে দূরত্ব বের করতে পারি আমরা যে x1 - x2² যোগ y1 - y2² রুট ওভার আছে উপরে, শেষ, বিন্দুর দূরত্ব বের হয়ে আসবে। তার মানে এরকম বিন্দুর দূরত্ব এবং এরকম বিন্দুর স্থানাঙ্ক, পোলার কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে আমাদের এরকম এই এতটুকু বেসিক কথা মনে রাখতে হবে। এবং এগুলা থেকে দেখো এখানে এরকম 3-4 রকমের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। এবার চলো আমরা অঙ্কগুলো সরাসরি দেখি, আরও ভালো ক্লিয়ার হবে। তার আগে এটুকু তুমি সুন্দর করে একবার পড়ে নাও এবং মুখস্থ করে নাও। বিশেষ করে তোমাকে এই 4টা চতুর্ভাগের কথা মনে রাখতে হবে। প্রথমটা হলে থিটা, পরেরটা দিতে হয় পাই মাইনাস থিটা, 3 নম্বর হলে পাই প্লাস থিটা, আর 4 নম্বর হলে মাইনাস থিটা অথবা 2π মাইনাস থিটা, যেটা থাক সেটা তুমি বসাই দিবা অপশন অনুযায়ী, ঠিক আছে। আর তুমি রিটেনে আসলে তো লিখে দিতে পারো, একটা সমস্যা নাই। তো আশা করি এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ার, কি বুঝতে পারছি আমরা। এবার আসো আমরা সরাসরি প্রকাশ করি, দেখি আমাদের যে এখান থেকে যে এই যে সাইডে অঙ্কগুলো লেখা আছে আমরা একটু করে দেখি, খুবই সহজ, তারপর একটু করে দেখি আমরা। দেখো 1 নম্বরে বলছে পোলার আকারে প্রকাশ করো, তাহলে আমরা কী করবো, এগুলোকে পোলার আকারে বানাবো। পোলার আকারে প্রকাশ করা মানে কি, তাহলে পোলার আকারে প্রকাশ মানেই হচ্ছে তুমি লিখে নিতে পারো যে পোলার স্থানাঙ্ক, তাহলে পোলার স্থানাঙ্ক মানেই হচ্ছে কি আর কমা থিটা, তোমাকে আর বের করতে হবে, থিটা বের করতে হবে। তো আর থিটা বের করার সময় আমরা আসো একটু প্র্যাকটিস করি। তো আর বের করার সময় কোনো টেনশন নাই, আর মানে সেই হচ্ছে সেই দূরত্ব, মূল বিন্দু হতে দূরত্ব, সেই বের করার সময় কোনো টেনশন নাই, কারণ এটা ছিল জাস্ট x² যোগ y²। খেয়াল করো কোন বিন্দুটা নিচ্ছি আমরা, যে -√2, -√2 লিখছি আমরা এত এর, দেখো এত এর, এই যে এটা করতেছি আমরা যে এত এর পোলার স্থানাঙ্ক, তাহলে x এর মান y এর মান দেওয়া আছে, আমরা এখানে বসাই দিয়ে আসো। এখানে বসাইলে কি থাকতেছে, একবার তুমি যদি বসাই দাও, আমরা তো কাহিনী করতেছি না, -√2কে বসাইলে স্কোয়ার যেহেতু আছে, তাহলে স্কোয়ার করলে শুধু 2 আসবে,
যোগ এখানে স্কোয়ার করলে কি আসবে, √2 কে স্কোয়ার করলে খালি 2 আসবে, তাহলে 2 এর 2 4, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 2। তাহলে আর এর মানটা পেয়ে গেলাম হচ্ছে আমরা 2। সেম ওয়েতে বের করতে হবে থিটা। থিটা বের করার সময় অবশ্যই তোমাকে তাকাইতে হবে এটা কোন কোয়াড্রেন্ট, কোন চতুর্ভাগ, -√2 তাহলে তুমি আগে দেখে নিবা যে -√2 তার মানে কি তৃতীয় চতুর্ভাগ। আর তুমি কি দেখছিলা মনে আছে, তৃতীয় চতুর্ভাগে থিটাটা কি হয়, পাই প্লাস থিটা হয়। তখন তুমি লিখবা যে আমরা জানি যে তৃতীয় চতুর্ভাগে, তুমি লিখে দিবা পরীক্ষায় ক নাম্বার এটা আসে তো লিখে দিবা, লিখবা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। হ্যাঁ, তো লিখে দিবা যে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের এই থিটাটা কি আসে সে লিখে দিচ্ছি আমরা। তো লিখবো আমরা থিটা ইকুয়াল টু, এভাবে লিখে দিব যে পাই প্লাস একবার লিখে দিবা যে থিটা মানে কি ছিল, tan ইনভার্স y/x। তো সেটা আমরা জাস্ট বসাই দিব, tan ইনভার্স y/x মানটা বসাই দিয়ে আসো, পাই প্লাস tan ইনভার্স, তো tan লিখলাম আমরা। এবার খেয়াল করো y এর মান কত, y এর মান -√2, x এর মানও -√2। তো শুধু আমরা ভ্যালু নিব, মডুলাস দেবো না, খালি ভ্যালু নিব আমরা, প্লাস মাইনাস বসাবো না এখানে, খালি ভ্যালু নিব। তাহলে √2 কাটা, তাহলে 1 থাকবে। আর tan ইনভার্স 1 মানে কি, π/4, তাহলে অ্যান্সার আসবে পাই প্লাস π/4। তুমি এক লাইন একটু সলভ করে দিতে পারো, এখানে 4 আসবে, আর যদি একটু হিসাব করো 4π প্লাস π মানে কত, 5π, তাহলে অ্যান্সার হবে 5π/4, এটা কিন্তু অ্যান্সার। তো অ্যান্সারটা এখানে লিখবে না, তুমি আরও লিখে দিবা। সুতরাং পোলার স্থানাঙ্ক হবে কি, r, থিটা শিখছিলাম আমরা, তো সেই r, থিটার ভ্যালুটা কি হচ্ছে, r এর মান হচ্ছে 2 আর থিটা কত হচ্ছে 5π/4, তাহলে এটা আসলে আমাদের কি অ্যান্সার আসলে। তো অ্যান্সার এভাবে লিখে দিবা। আশা করি বুঝতে পারছো, এখানে এরকম অঙ্ক আমাদের ক নম্বরে আসবেই। তো যেন 2 নাম্বার তুমি একদম সুন্দর করে পাও, যেন কোনো ধরনের ভুল না হয় এখানে। তো বুঝতে পারলাম তৃতীয় ক্ষেত্রে কি করব, পাই প্লাস করব। তো ওই যে 4টা কথা খালি মনে রাখতে হবে। সেম দেখো 4টা চতুর্ভাগে দিয়ে রাখছি, তুমি বাকিগুলো ট্রাই করো কোন চতুর্ভাগে পড়ছে। হ্যাঁ, তো দ্রুত আমি আরেকটা করে দিচ্ছি, মনে করো প্রথমটা করলাম, আমি তো করে দিলাম। হ্যাঁ, তাহলে একইভাবে দেখো 2 নাম্বারটা করে দিচ্ছি। 2 নাম্বারটা কি বলছিলাম, -1, √3। সেম হইতে পারবো তো, যে তুমি এখানে পরেরটাগুলো কি আসবে, তাহলে তুমি লিখে ফেলো এখানে -1, √3। ওকে, তো লেখো সেম কি করবা, r = x², x এর মান কত, -1 মানে স্কোয়ার করলে 1 আসবে, আর √3 কি স্কোয়ার করলে কত আসবে, 3 আসবে। স্কোয়ার করেই কিন্তু বসাইছি, তুমি স্কোয়ার করে দেখাও রাখলেন, সমস্যা নাই। ভাই বোন ভাইয়া স্কোয়ার কই, স্কোয়ার করছি তো, √3 ছিল না, স্কোয়ার করে 3 আসছে, বুঝতে পারছো, গ্রেট। 3 একে 4, 4 কে রুট করলে আসবে 2, তো সংখ্যায় বের করে ফেলো, আবার 2 আসছে। এবার তোমাকে দেখতে হবে যখনই তুমি বের করবে এটা কোন চতুর্ভাগ, দেখো তো কোন চতুর্ভাগ, -1 আচ্ছা √3। তুমি কি করছো এরকম যে মাইনাস দিকে আসছো, পরে কি √3 তো প্লাস, তাহলে উপরে দিয়ে উঠছো, মানে দ্বিতীয় চতুর্ভাগ। তুমি লিখে বা যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, হ্যাঁ লিখে দিতে পারো, তাহলে তোমার আর কোনো সন্দেহ থাকবে না। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি শিখলাম, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কি হয়, পাই মাইনাস tan ইনভার্স y/x। তুমি এটুকু লিখলা, হ্যাঁ এটুকু লিখলা, সূত্রটা লিখলা। এখন মান বসাই দিবা, পাই মাইনাস tan ইনভার্স y/x, y এর মান কত, y এর মান হচ্ছে √3 বসাই দিলাম আমরা, √3 বসাই দিলাম। x এর মান কত, -1 না, কিন্তু খালি 1 মডুলাস দেওয়া, দেখছো খালি আমরা 1ই লিখবো, ঠিক আছে। মানে এখানে -1 লিখলে কোনো প্যারা নাই, কারণ মডুলাস দিছো তুমি, তাহলে খালি পজিটিভ মানটাই কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে তুমি একটু হিসাব করে দেখো √3 কত ডিগ্রি মান √3 হয়, tan হচ্ছে 60 ডিগ্রি মান √3। তো তুমি লিখবে এভাবে, পাই মাইনাস 60 ডিগ্রি, 60 মানে কত, 60 ডিগ্রি। তো মানটা বসাই দিতে পারো, অ্যান্সার কত আসবে, এখানে 3, এখানে আসবে হচ্ছে 3π - π মানে 2π, তাহলে 2π/3। তাহলে অ্যান্সারটা তুমি পেয়ে গেল হচ্ছে কত, 2π/3। তো আশা করি প্যাটার্নটা বুঝতে পারছো। কেউ যদি অঙ্ক জীবনে নাও করো তাও সমস্যা হবে না, আমি ওভাবেই দেখাই দিলাম, ঠিক আছে। তো করাই দিলাম, একটু সহজ হলেও করাই দিলাম, যেন কোনো ধরনের ভুল না হয়। তো 2টা করে দিলাম আমি, দেখো দ্বিতীয় তৃতীয় করে ফেলাম। তুমি তাহলে বাসায় তাহলে এই যে এটা করে ফেলো এবং এটাও করে ফেলো, হ্যাঁ করে ফেলো, যে সেম ওয়েতে কোন চতুর্ভাগে পড়ে সেটা খালি খেয়াল রাখবা। আর বের করে তো ইজি, √x², গ্রেট। প্রথম টাইপটা আমাদের শেষ, প্রথমটা আমরা পারবো ইনশাল্লাহ। এবার চলো দেখি আমরা 2 নাম্বারটা, অঙ্কটা 2 নাম্বার আসলে কীভাবে করবো। খেয়াল করো আমাদের এবার দেওয়া আছে কি, এবার আমাদের দেওয়াই আছে হচ্ছে আর থিটা। দেখো আর থিটা দেওয়া আছে, আর থিটা দেওয়া আছে। তো আর থিটা দেওয়া থাকলে তুমি এটাকে কি প্রকাশ করবা, তুমি এটাকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। 2টা দেওয়া আছে দেখো, √2 আর 5π/4। তো 2টার মধ্যে একটা আমি তোমাকে করে দিচ্ছি। তো ধরলাম আমি এটাই করি, √2, 5π/4, 5π/4। এবার তোমাকে বলছে এটাকে কি বানাও, কার্তেশীয় বানাও। তাহলে এতকে কার্তেশীয়, হ্যাঁ এতকে কার্তেশীয় আকারে প্রকাশ, ঠিক আছে। তো প্রকাশ করি আমরা, কার্তেশীয় মানে কি, x আর y। তো লিখবা x কি লিখবা, x লিখবা হচ্ছে r cos থিটা, তাই না, শেষ। আর y আচ্ছা একটু মানটুক বসাই নি আমরা সঙ্গে, আর এর মান কত, √2 দেখাই যাচ্ছে, cos থিটার মান কত, 5π/4,
ঠিক আছে। তো তুমি একটা কাজ করতে পারো, ক্যালকুলেটারে বসাই দিলা 5/4 মানে কত, যে মান আসবে সেটা √2 গুণ করে দিলা, অ্যান্সার চলে আসবে। তুমি ভেঙে দেখাইতে পারো অ্যান্সারটা কত আসবে, না হলে ক্যালকুলেটারে পুরাটা লিখে দিবা, 5/4 আর cos এটা হিসাব করে নিবা, তারপরে √2 গুণ করবা, দেখো মান চলে আসবে -1, শেষ। x এর মানটা -1। সেম ওয়েতে আর sin থিটা তুমি বসাই দিবা, বসাই দেবো, দেখো মান কত আসছে -1। তার মানে y = r sin থিটা, আর মান sin এর মান থিটার মান বসাই দিলাম আমরা, ক্যালকুলেটরে বসাই দিবা, দেখবা অ্যান্সার চলে আসবে এত লিখবা। সুতরাং বিন্দুটা কি হবে, সুতরাং বিন্দুটি হবে কি, সুতরাং বিন্দুটি হবে হচ্ছে -1, -1, কারণ x এর মানও -1, এখানে x এর মানও -1, আবার কি লিখতে পারতেছি আমরা, y এর মানটাও কত আসলে -1, তো x = -1, এই যে আমাদের একটা জিনিস আসছে, এবং y সেম ভাবে -1 আসছে। তার মানে কি আমরা বুঝে ফেললাম x এবং y এর মানটা -1। তাহলে সেম একইভাবে করতে পারবো, r থিটা দেওয়া আছে, একবার লিখবা x = r cos থিটা, একবার লিখবা y = r sin থিটা, শেষ। এরকম একইভাবে দেখো আমরা 3 নম্বর অঙ্কটাও দেখে ফেলি যে কিরকম অঙ্ক আমাদের আসতে পারে এই কার্টেসীয় পোলার ছাড়াও এই যাবে থেকে। তো দেখো আমাদের পরের টাস্ক হচ্ছে বিন্দুর দূরত্ব নিয়ে প্রশ্ন আছে, খুবই সহজ, তাও তোমাকে করতে দিতে বলতে পারে কতে, অথবা এমসিকিউতে আসতে পারে, কিন্তু হ্যাঁ সবগুলো এমসিকিউতে আসতে পারে, এখানে যা যা আছে সবই এমসিকিউতে আসতে পারে, যেমন তোমার এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো y অক্ষ এবং 7,2 থেকে, তাহলে আমি একটু ছোটখাটো চিত্র আঁকি, তোমাদের পরীক্ষায় চিত্র আঁকলে হবে না আঁকলে হবে, তোমার আইডিয়া করার জন্য আঁকতেছি। তো বলছে y অক্ষ এবং 7,2 বিন্দু থেকে, তাহলে y অক্ষ থেকে একটা বিন্দু, দেখো কি বলছে, y অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে, তাহলে আমি ধরলাম a,5 বিন্দু এখানে, তাহলে y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব, তাহলে এই বিন্দুটা a,5, তাহলে y অক্ষ থেকে a,5 বিন্দুর যে দূরত্ব, আর আরেকটা কি বলছে যে 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব, 7,2 কোথায় হতে পারে, তুমি 7,2 ধরলে এদিকে 7 আর এখানে ধরলে 2, তাহলে এই যে এইখান থেকে, তাহলে এটা হচ্ছে 7,2। চিত্র রাখলাম তোমার বোঝার জন্য, জাস্ট যদি তুমি অনেকে আছে বাংলা পড়ে বা সব লাইনটা পড়ে বুঝতে পারে না তাদের জন্য। কি বলছিল, y অক্ষ এবং 7,2 থেকে, তাহলে এই যে আমাদের y অক্ষ, এই y অক্ষ এবং 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব আসলে সমান, তার মানে এই ডট ডট লাইনটুকু আর এই যে এখানকার যে স্ট্রেট লাইনটুকু, এই দুইটা দূরত্ব আসলে সমান। তাহলে আমরা কি করবো, দূরত্বকে সমান বলছে সমান ধরবো, দূরত্বর সমান ধরবো, এর মানটা বের হয়ে আসবে, প্রশ্ন আছে এর মান কত। তাহলে তুমি কি করবা, যে এই y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব নিবা, আবার 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব নিবা, দূরত্ব নিয়ে সমান ধরবা, তাহলে লিখবা তুমি প্রশ্ন মতে এক লাইনে অ্যান্সার শেষ, এক লাইনে অ্যান্সার শেষ। তো প্রশ্ন মতে কি লিখবা, দেখো যে y অক্ষ থেকে দূরত্ব বলতে কি বোঝায়, y অক্ষ থেকে দূরত্ব বলতে, তাহলে y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব মানে কি, তোমরা জানো y অক্ষ থেকে দূরত্ব মানে আসলে কি, x এর মান, ভুজ, তাই না। তাহলে y অক্ষ থেকে কত দূরত্ব আছে, এই যে ভুজ দূরত্ব আছে মানে a, তার মানে y অক্ষ থেকে a,5 বিন্দু দূরত্ব বলছিল কত বোঝাচ্ছে, a বোঝাচ্ছে, তাহলে মডুলাস a বা এর ভ্যালুটা কি, হ্যাঁ তো a, তাহলে এটা তোমাকে বুঝতে হবে, y অক্ষ থেকে a,5 বিন্দু দূরত্ব, যে y অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব হবে কি তার ভুজের সমান, এটা তোমরা জানো। একইভাবে 1,5 থেকে 7,2 বিন্দুর দূরত্ব, আসলে দূরত্ব বের করি, আমরা দূরত্বের সূত্র কি জানতাম হচ্ছে এরকম, √(x1 - x2), তো ধরলো তুমি যে x1 এটা হচ্ছে x2, বা এটাকে x1 ধরলাম, তাহলে a-7 x1 - x2 হোল স্কোয়ার যোগ y1 - y2, তাহলে কি আসবে যে 5 - 2 হোল স্কোয়ার, শেষ, অ্যান্সার শেষ। এখন তোমাকে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে আসবে কত এখানে a-7 হোল স্কোয়ার থাকলো, আর এখানে আসবে কত তোমার যে a-5 - 2 মানে কত 3 স্কোয়ার মানে কত 9। দেখো তোমার এখানে সুন্দর সমীকরণ চলে আসবে, অ্যান্সারগুলি তোমার হয়ে যাবে। তুমি লিখবে এরকম a স্কোয়ার, এখানে সূত্র বসবে a স্কোয়ার - 2ab, তাহলে 2 মানে কি 2a b, 14, তাহলে 14a 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 49 বসাই দিলাম, সাথে হচ্ছে 9। দেখো এবার সব একসাথে নিয়ে আসো তুমি, দেখো হচ্ছে উভয় পক্ষ থেকে a স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে তোমার জিনিসটা আমি করেও দিচ্ছি, যাও উভয় থেকে a স্কোয়ার কাটা চলে যাচ্ছে দুই পক্ষ থেকে, তাহলে এই -14 এই পাশে আসলে হবে কত 14, পজিটিভ 14, আর ওপাশে থাকছে 49 আর 9 কত, 49 আর 9 হচ্ছে কত, আমাদের হচ্ছে 58। তাহলে এটাই অ্যান্সার তোমার, এই ইকুয়াল টু কত আসবে 58 বাই হচ্ছে কত 14, 58/14। তুমি কাটাকাটি করো বা হচ্ছে রেখে দাও, দেখো কি আসে তোমার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এরকম অঙ্ক কীভাবে করবা। সেম ওইতে দেখো আরেকটা আমাদের অঙ্ক দেওয়া আছে 4 নাম্বারটা কিন্তু এবার আমি পুরোটা করে দিব না, জাস্ট তোমাকে সমীকরণটা দেখাই দিচ্ছি কীভাবে করতে হয়, তুমি সহজেই বুঝে ফেলতে পারবা ভাই, খুবই সহজ। তারপরে আমরা অন্য টাইপের দিকে চলে যাবো, কারণ আর অনেক জিনিস কিন্তু আসে আসলে এখান থেকে। দেখো কি বলছে আমাদের, যে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে তোমাকে বলেই দিছে যে এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবা যার কোটি মানে ওয়াই, যার কোটি ভুজের দ্বিগুণ। তার মানে একটা যদি তুমি ধরো আলফা ধরি আমরা, হ্যাঁ, কারণ এক্স তো আমাদের থাকবে এখানে, তো আলফা বা এক্সও লিখতে পারো, কোনো সমস্যা নেই। একটা যদি আলফা ধরো,
তাহলে কি হবে ওনার হবে 2 আলফা। তোমাকে বলছে কোটি ভুজের দ্বিগুণ, ভুজ ধরলে আলফা, তাহলে কোটি কি ভুজের দ্বিগুণ মানে 2 আলফা। গ্রেট, তাহলে আলফা ইন্টু 2 আলফা। এইবার তোমাকে বলছে এমন একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং তা 4,3 বিন্দু হতে 10 একক দূরে। তার মানে এই বিন্দুটা এবং 4,3 বিন্দুটার দূরত্ব এবং এত এর দূরত্ব কত এটা প্রশ্নে বলেই দিছে, এবং এত এর দূরত্ব হচ্ছে √10। তুমি দূরত্বের সূত্র লিখবা, খুবই সহজ, দেখছো? তো তুমি লিখবা যে এর দূরত্ব কি হবে, তুমি সূত্র লেখো, এরকম আসবে আলফা মাইনাস 4 হোল স্কোয়ার, দেখো x1 মাইনাস x2 হোল স্কোয়ার যোগ y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাহলে 2 আলফা মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে হোল স্কোয়ার দিলা, আর অবশ্যই কত ছিল, দূরত্বটা কত, √10 বলেই দিছে প্রশ্নে। স্কোয়ার করে উভয় পক্ষ থেকে রুট বাদ, এখান থেকে তুমি হোল স্কোয়ার সূত্র বসাবা, হোল স্কোয়ার সূত্র বসাবা, তারপরে 10 আছে, সমাধান করবা, আলফার মানটা চলে আসবে। আর এখন যদি আমরা এই আলফার সাথে হচ্ছে 2 আলফাটাও মানটা বসায় দিই, তাহলে কিন্তু আমাদের সেই বিন্দুটি চলে আসবে। কারণ আমাদের বিন্দুটা কি বলছিল, যে এমন একটা বিন্দু যেখানকার কি হবে, যে যেটা কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমি দেখো আলফা বের করে ফেলছি, তাহলে আমি আলফার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তখন এটা হবে আমাদের অ্যান্সার। মানে আমরা সহজেই বুঝে ফেললাম যে এইরকম অঙ্কগুলো আসলে আমরা আসলে কিভাবে সলভ করতে পারি। আশা করি ক্লিয়ার। দেখো লাস্টে আমাদের আরো দুটো অঙ্ক বাকি আছে, সেটা আমরা দেখে ফেলি এই পার্ট থেকে, তারপর আমরা দেখবো হচ্ছে পরবর্তী টাইপ। খেয়াল করো, আমাদের হচ্ছে এই 5 নাম্বারটার মধ্যে কি বলছে, যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দেখে বুঝতে পারতেছো আর লেখা এবং থিটা লেখা, তার মানে সেটা হচ্ছে পোলার সমীকরণ। আমাদেরকে জিজ্ঞেস করছে এই পোলার সমীকরণটাকে তুমি কার্তেশীয় বানাও। তাহলে পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আমাদের চলে আসতে পারে ক এর মধ্যে বিশেষ করে, এবং অথবা এমসিকিউতে আসে। এবার আমরা জানি কার্তেশীয় বানাতে হবে মানে কি, এক্স আর ওয়াই লাগবে। তো এখানে এক্স আর ওয়াই আমাদের নিয়ে আসার চেষ্টা করতে হবে। শুধু আর না থেকে যদি এখানে আমাদের একটা আর সাইন থিটা থাকতো এই পাশে, আর এখানে আর স্কোয়ার থাকতো, ভালো হতো। তাহলে আমরা আর সাইন থিটার পরিবর্তে ওয়াই লিখতে পারতাম। তো সেই কাজটা করার জন্য আমরা উভয় পক্ষে একটা করে আর দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে আমাদের এস থাকুক, আর সাথে কি আসবে আর সাইন থিটা, আর সাথে কি আসবে আমাদের সাইন থিটা। তো এতটুকু জিনিস আমাদের এখানে থাকলো। ক্লিয়ার? তো দেখো এখানে আমাদের আর স্কোয়ার থাকছে, স্যার আর স্কোয়ার মানে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। মনে পড়ে, কারণ আমাদের ছিল কি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ছিল আর ইকুয়াল টু। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, আর স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তো ফাইন, এরকম বুঝতে পারলাম। তো এবার খেয়াল করো, এইখানে আমরা কি বসাই দিব, এখানে এ বসালাম, আর সাইন থিটা দিয়ে কি বসাবো, ওয়াই বসাবো। তো এই কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে ব্যাপারটা। এবার খেয়াল করো, আমরা একটা কাজ করতে পারি, ওয়াই গুলোকে এক পাশে নিতে পারি, বা এটাকে আমি এই পাশে বিয়োগ করতে পারি, একই, এটাই আমাদের অ্যান্সার। সেই এতটুকু লিখলেও তোমার কিন্তু অ্যান্সার আসলে হয়ে গেছে, কারণ তুমি এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে ফেলছো। আর তুমি চাইলে একটা কমন টমন নিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এরকম যদি থাকে, জাস্ট এভাবে তুমি চেষ্টা করবা যে কোনোভাবে তুমি ওই আর থিটাকে সরায় এক্স আর ওয়াই নিয়ে আসতে পারো কিনা। আশা করি ক্লিয়ার। 6 নম্বরের একটা অঙ্ক লিখছি, দেখো। তো 6 নম্বর অঙ্কটা কিভাবে আসতে পারে আমাদের পরীক্ষায়, কতে বা খতেও চলে আসতে পারে অনেক সময়। তো কতে যদি আসে তাহলে কিভাবে কি করবো আমরা, খেয়াল করো। আমাদের অবশ্য এরকম থাকতে পারে যে আমাদের একটা দিয়ে দিল, মনে করো একটা এরকম একটা ক্ষেত্র দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো, এবং তোমাকে বিন্দুগুলো বলে দিবে যে এই ক্ষেত্রের 4টা বিন্দু এ বি সি ডি। এবার তোমাকে এই বিন্দুর মানগুলো এখন বলবে, সাপোজ 1,2 একটা বলবে, এরকম কিছু একটা, এরকম কিছু একটা, এরকম কিছু একটা। এবার তোমাকে জিজ্ঞেস করবে, বলো তো এই ক্ষেত্রটা কি আয়তক্ষেত্র, নাকি সামান্তরিক, নাকি রম্বস, নাকি হচ্ছে বর্গ, কি তোমাকে জিজ্ঞেস করবে। তারপরে এরকম জিজ্ঞেস করা হবে যে এই ক্ষেত্রটি কি, এই ক্ষেত্রটি কি সামান্তরিক নাকি হচ্ছে আয়তক্ষেত্র, এরকম তোমাকে জিজ্ঞেস করবে, সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। অথবা জিজ্ঞেস করতে পারে এটা কি বর্গ, নাকি হচ্ছে কি রম্বস, এরকম আমাদের কথা জিজ্ঞেস করতে পারে। তো আমরা কিভাবে দেখো অ্যান্সার করবো। দেখো, যদি আমরা দেখি যে এরকম ক্ষেত্র যখন দেওয়া থাকে, আমরা দেখি শিখছি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটা আমরা বের করতে পারি সূত্র দিয়ে। তো তুমি আগে 4টা বাহুর মান আগে বের করবা। তোমার প্রথম কাজ কি, 4টা বাহুর মান বের করা। 4টি বাহু যে থাকবে সেই 4টি বাহুর মান, তো মানগুলো তুমি বের করলা। মানগুলো মনে করে বের করলা, তুমি হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্যটা বের করলা, তো এবি বের করলা। সিমিলার ওয়েতে তুমি হচ্ছে কি এবি পরে কি আছে আমাদের সিডি আছে, সেটাও বের করবা। সেম এদিকে কি আছে আমাদের এডি বাহু আছে, এডি বাহু বের করবা। তো একই ভাবে তুমি কি সিবি বাহুটাও বের করবা, বা বিসি বাহুটাও তুমি বের করবা। ঠিক আছে? তুমি এই বাহুগুলো বের করলা। এবার তুমি বুঝবা কিভাবে কোনটা কোন ক্ষেত্র। যদি দেখো যে হ্যাঁ পরস্পর সবগুলো বাহুই সমান, যদি এমন দেখো যে সবগুলো বাহুই আসলে সমান, সবাই সমান, সবগুলো বাহু যদি সমান হয়, তাহলে আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে কি সবগুলো বাহুই সমান হলে কি হবে, বর্গ, আর না হলে রম্বস। আচ্ছা ভালো কথা, বর্গ আর রম্বসে বাহুগুলো সব সমান হয়ে বুঝলাম, কিন্তু বর্গ নাকি রম্বস সেটা কিভাবে বুঝবো আমরা,
সেটা বোঝার জন্য তুমি যেটা করতে হবে, এই যে কর্ণগুলো আছে এই কর্ণগুলোর মান তোমাকে, এই কর্ণগুলোর বাহু তোমাকে বের করতে হবে। মনে রাখবা বর্গের ক্ষেত্রে এই যে কর্ণ এসি বিডি, কর্ণের মান দুইটাই সমান হবে। এই কর্ণ যত দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্য তত হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে না, এই কর্ণগুলো সমান হবে না। জাস্ট এতটুকু কথা মনে রাখো যে কর্ণ সমান না। শেষ, তাহলে তুমি খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারবা এটা কি বর্গ নাকি রম্বস। তো আশা করি ঘটনা ক্লিয়ার। কি করবা, যদি দেখো এরকম তোমার একটা ক্ষেত্র দেওয়া আছে, বলছে যে এ বি সি ডি চারটি বিন্দুর মান যথাক্রমে এত এত এত, তাহলে ক্ষেত্রটি কি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক নাকি বর্গ নাকি রম্বস বলো। তুমি কি করবা, চারটি বাহুর মান বের করবা। মান বের করার পরে দেখবা এই বাহুগুলোর কি অবস্থা। যদি দেখো যে এই চারটা বাহুর মধ্যে হচ্ছে চারটা বাহুই সমান, তাহলে কি হবে, তাহলে বুঝবা যে হ্যাঁ এটা হচ্ছে বর্গ না রম্বস। তখন তুমি আরেকটা কাজ করবা, এই কর্ণ দুইটা বের করবা। কর্ণ যদি সমান হয় তাহলে বলবা কি, হ্যাঁ বর্গক্ষেত্র। আর যদি কর্ণ সমান না হয় তাহলে কি বলবা, যে হচ্ছে না রম্বস। শেষ। আর যদি এমন হয় যে পরস্পর এটা না হয়ে, যদি তুমি খাতাগুলো লিখে রাখো, যদি এমন না হয় তোমার এরকম বলে যে সবগুলো বাহু সমান না, আমরা দেখতে পাচ্ছি বিপরীত বাহুগুলো জাস্ট সমান, তাহলে এবি সমান সমান কি হয়েছে আমাদের সিডি, আবার এদিকে এডি সমান সমান কি হয়েছে আমাদের বিসি। যেমন সমান হয়, তো যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সামান্তরিক হবে, আর নয় কি হবে, আয়তক্ষেত্র হবে। এবার বুঝবা কিভাবে যে আয়ত নাকি সামান্তরিক, এটা বোঝার জন্য তোমাকে আবারও সেম এই কর্ণগুলো বের করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে তুমি মনে রাখবা এই কর্ণগুলো সমান হবে। যেমন কি, তাহলে আমাদের এখানকার এসি আর এদিকে কি ছিল বিডি, এই দুটা সমান হবে। তার মনে রাখবা আয়তক্ষেত্রের কর্ণ সমান হয় আর বর্গের কর্ণ দুইটা সমান হয়। তো শেষ, এভাবে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবো আয়ত নাকি যে সামান্তরিক। তো ফাইন, পরীক্ষায় চলে আসতে পারে, তো জানাই রাখলাম যে যে কোনো ধরনের প্রশ্ন আসে তুমি করতে পারো। ফাইন, তো এইভাবে তুমি বই দেখবে, এরকম অঙ্ক আছে তুমি একটু করতে পারো। আমি হচ্ছে তো প্র্যাকটিসের মধ্যে এগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানকার প্রথম টাইপ। তো প্রথম টাইপ থেকে আসলে আমাদের এরকম এই অঙ্কগুলো, ছোটখাটো অঙ্কগুলো আসলে আসতে পারে, কতে বিশেষ করে আসতে পারে, বা এই প্রত্যেকটা কিন্তু এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এখানকার। তবে কতে আসলে এখানকার এই প্রশ্ন অনেক বেশি আসে। তো আমি এই দুটো প্রশ্নে খুব বেশি গুরুত্ব দিচ্ছি তোমাদেরকে, 1 এবং 2, যে তোমাদের পরীক্ষায় 1 এবং 2 থেকে প্রশ্ন সময় সবচেয়ে বেশি। তবে এগুলো আমরা শিখে রাখলাম যে এগুলো আসলে আমরা করতে পারি। চলো এখন দেখি আমরা পরবর্তীতে আমাদের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো। 2 নম্বর টাইপে চলো আমরা দেখে ফেলি আরো কয়েকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো আমাদের পরীক্ষায় কতে বা খতে চলে আসবে, বা এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগাইতে হবে খ বা গ নম্বর অঙ্ক সলভ করার জন্য। তো 2 নম্বর টাইপের মধ্যে কি কি থাকবে, আমাদের এখানে থাকবে হচ্ছে এরকম যে কোনো একটা রেখা তোমাকে দিয়ে দিবে, যেটা বিন্দু দিয়ে বলবে কি এই দুটো বিন্দুর সংযোজক রেখার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বা বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এরকম একটা জিনিস। তারপর আমাদের থাকবে হচ্ছে ত্রিভুজ দিয়ে তোমাকে বলবে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা। তো ক্ষেত্রফল নির্ণয় জিনিসটা থাকবে, বা ত্রিভুজের এরকম ভর কেন্দ্র নির্ণয় করতে বলতে পারে। বা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের থাকবে, সেটা হচ্ছে একটা সামান্তরিক বা একটা আয়তক্ষেত্র বা একটা রম্বস দিয়ে তোমাকে বলবে যে হ্যাঁ 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কত। তো এই কয়েকটা জিনিস আমরা এই 2 নম্বর টাইপে আলোচনা করব। তো চলো শুরুতে একটু বেসিকটুকু দেখে নিই, তারপরে আমরা একটা একটা করে অঙ্ক আগের মতো করে সলভ করবো। এগুলাই কিন্তু ভাইয়া আমাদের সিকিউ এর মধ্যে গিয়ে কাজে লাগবে, এই সকল কনসেপ্ট গুলো, ঠিক আছে। দেখো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করবো কিভাবে। মনে করো আমাদের একটা বিন্দু এ এবং একটা বিন্দু বি দেওয়া আছে, x1 y1 এবং আরেকটা বিন্দু হচ্ছে x2 y2 সাপোজ। আমাকে জিজ্ঞেস করলো যে এই বিন্দুটাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে একটা বিন্দু সি, তাহলে এই সি এর স্থানাঙ্কটা বের করো। যখন তোমাকে এরকম বলবে অন্তর্বিভক্ত, তখন তুমি ধরে নিবা কি, খেয়াল করো, অন্তর্বিভক্ত বললো তোমাকে মনে করো 2:1, তার মানে এইটুকু 2 এইটুকু হচ্ছে 1, তার মানে অন্তর্বিভক্ত বললে এইটুকু হচ্ছে m1 আর এইটুকু হচ্ছে m2, এটা তোমাকে ফার্স্ট অফ অল আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এরকমই বললো দুইটা বিন্দু ছিল, ওই দুইটা বিন্দুর একটা অন্তর্বিভক্ত হয়েছে একটা বিন্দুতে, কত অনুপাতে সেটা বলে দিচ্ছে। আমি বলছি এই বিন্দুর স্থানাঙ্ক কত। তারপরে কেমন আসতে পারে যে আমাকে এই বিন্দুটাই বলে দিচ্ছে, তাহলে এটার অনুপাতটা আমাকে বের করতে বলতে পারে। ওরকম অঙ্ক আমরা দেখবো। তো তার আগে সূত্রটা দেখে ফেলে আমরা, যখনই অন্তর্বিভক্ত করতে বলে, তোমরা সবাই জানো আশা করি, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতাম কিভাবে, যেমন সি এর স্থানাঙ্ক x, y বের করবো কিভাবে, খেয়াল করো। নিচে আমরা কি করতাম, m1:m2 অনুপাত যেহেতু বিভক্ত হয়েছে, তাহলে নিচে আমরা কি করতাম, নিচে লিখতাম m1 যোগ m2, তাই না। যে দুই জায়গায় লিখতাম কি যোগ, দুই জায়গায় লিখতাম হচ্ছে যোগ, m1 যোগ m2, ঠিক আছে। কার সময়, অন্তর্বিভক্তের সময়। ওকে, এবার উপরে কি করতাম আমরা, উপরে লিখতাম হচ্ছে m1, একটু ফাঁকা দিয়ে লিখতাম কি আমরা, যে হচ্ছে কি m2। এবার কাজটা কি করতাম আমরা, দেখো m1 m2 m1 m2। এবার এই m1 এর সাথে আমরা কি বসাই দিতাম, x যেহেতু বের করতেছি, তাহলে 1 এর সাথে বসাই দিব হচ্ছে 2 m1 x2, তাহলে m2 এর সাথে কত বসাই দিব 1 x1,
তার মানে m1 আর x2 গুণ করবো, m2 আর x1 গুণ করবো। দেখো বিন্দুটা চলে আসছে, সেম একই প্রসিডিউর ফলো করবো এখানেও। তাহলে আমাদের এখানে হচ্ছে m1 আর এখানে কি আসবে আমাদের হচ্ছে m2। খেয়াল করো y যেহেতু বের করবো তাহলে y দিব আমরা, তাহলে m1 y2, তাহলে y যে এখানে বিন্দু থাকবে আমাদের, যেটা হচ্ছে x1 y1 বিন্দু, এটা হচ্ছে আমাদের কি x2 y2 বিন্দু। তো এগুলো আমরা করে দেখাবো, সমস্যা নাই। ওকে, তাহলে m1 y2, তাহলে m2 কি আসবে y1 আসবে। তাহলে এইভাবে করে আমরা অন্তর্বিভক্তকের বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। সেম ওয়েতে বহির্বিভক্তকের বিন্দুর স্থানাঙ্ক বের করবো কিভাবে, আমাদের একটা রেখা দেওয়া আছে ab, এই ab রেখাটাকে বললাম যে আমি হচ্ছে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করবো। তাহলে আমাদের m1 কোনটুকু হবে, দেখো যেই বিন্দু থেকে তুমি শুরু করতেছো এই বিন্দু থেকে নিচ্ছ, তাই না, এই থেকে শুরু হয়ে একদম তোমার যেখানে বিভক্ত হচ্ছে সেই পর্যন্ত হবে হচ্ছে তোমার m1, আর আরেকটা বিন্দু b থেকে শুরু করে সেই বিন্দু পর্যন্ত হবে কি m2। তার মানে m1 এর পুরোটুকু, m2 হচ্ছে এইটুকু। আর তোমাকে বলছিল যে ab রেখাটাকে m1:m2 অনুপাতে বহির্বিভক্তকের বিন্দু হচ্ছে c। তাহলে ab রেখা, তাহলে a বিন্দু থেকে শুরু করে ওই c পর্যন্ত টোটালটাকে হচ্ছে m1 হবে, আর b থেকে এইটু হবে কত m2। তাহলে এই জিনিসটা তো একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। তো একইভাবে আমরা যদি বের করি যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক x বের করবো কেমনে স্যার, লিখবো কি আমরা, x লিখে দেখাই, খেয়াল করো নিচে লিখবো আগের মতো। এবার বহির্বিভক্ত যেহেতু তুমি কি করবা, বিয়োগ করবা, m1 - m2, উপরে সেম হবে m1, তাহলে বুঝতে পারতেছো সাথে x2 আসবে, মাইনাস কি আসবে m2 x1। এই জিনিসটা তোমরা জানো, তারপর আমি একবার বলে দিলাম, যদি কারো অসুবিধা থাকে দেখতে পারো। তো সেম একই ভাবে নিচে আসবে m1 - m2, উপরে কি আসবে m1 আসবে, যেহেতু y তাহলে y এর জিনিসপাতি আসবে y2, মাইনাস তাহলে কি আসবে m2 y1। এভাবে করে আমরা বিন্দুর স্থানাঙ্কগুলো লিখতাম। গ্রেট, এটা আমরা মনে পড়ে গেল। বাকি ইনফরমেশন আমরা দেখে আসো ভর কেন্দ্র। যখন তোমাকে ত্রিভুজ দিয়ে বলবে কি এই ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক কত, বা ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে, এরকম এরকম একটা বিন্দু দেওয়া থাকবে, অন্য একটা বিন্দু স্থানাঙ্ক তোমার দরকার হতে পারে, তখন তুমি একটা কথা মনে রাখবা, এই ভর কেন্দ্রটা কি, এই ত্রিভুজের এই দেখো তিনটা শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দু থেকে এই যে মধ্যমাগুলো বের হয়েছে, এই মধ্যমাগুলো যে বিন্দু সেট করে তাকে বলছি আমরা কি ভর কেন্দ্র। ওই ভর কেন্দ্রের স্থানাঙ্ক মানে জি, ভর কেন্দ্রটা তো জি, ওই জি এর স্থানাঙ্ক বা এক্স ওয়াইটা বের করবো কিভাবে, এক্স বের করবো, সকল x1 x2 x3 যোগ করে দেবো। x1 কই থেকে পাইলাম, এই দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কত x1 y1, সেম ভাবে এই বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2, তাই না। এরকম করে x1 x2 এখানে কি থাকবে, সেম একই ভাবে x3 থাকবে, x3 y3, মানে শীর্ষ বিন্দুগুলো যে স্থানাঙ্ক সেগুলো। তাহলে x1 x2 x3 যোগ করে 3 ভাগ, সেম y বের করার সময় y1 y2 y3 যোগ করে 3 ভাগ। এভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো কি ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে দেখো আমরা যেগুলো বুঝে ফেললাম একটু আমরা ক্লিয়ার করে দিতে থাকি। তাহলে অন্তর্বিভক্ত বুঝলাম আমরা, এবং অঙ্ক দেখবো আমরা, অঙ্ক সাইডে রাখছি। হ্যাঁ, অন্তর্বিভক্ত করে বিন্দুর স্থানাঙ্ক। বহির্বিভক্ত সময় খালি খেয়াল রাখতে হবে যে বহির্বিভক্ত হওয়ার সময় কি এই বিন্দু থেকে শুরু করলাম একদম ওই পর্যন্ত হবে m1, আবার এই বিন্দু থেকে শুরু করলাম একদম ওই বিন্দু পর্যন্ত হবে কি m2। m1 m2 একটু খেয়াল রাখবে, এখানে বিয়োগ হবে, তাই না, বহির্বিভক্ত বলে বিয়োগ হবে। এবার আমাদের বললো কি ভর কেন্দ্র হয়ে গেল, মধ্যমগুলো যে বিন্দু সেট করছে x1 x2 x3 যোগ করে 3 ভাগ করে দিব, চলে আসবে আমাদের হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্কগুলো। সেম একই ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল, তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমাকে বললো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এরকম সেম একই ভাবে x1 y1 সেম একই ভাবে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের স্থানাঙ্ক তো এরকম দেওয়া থাকে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তোমাকে কি কি জিজ্ঞেস করতে পারে, এখানে বলতে পারে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। এটা অনেক বেশি প্রয়োজন হয়, তিনটা বিন্দু জানা থাকলে তুমি কি করতে পারবা, শীর্ষবিন্দু তিনটা জানা থাকলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। ক্ষেত্রফল কি হবে, হাফ অফ, নির্ণায়ক গঠন করবে তুমি এই শীর্ষবিন্দুগুলো নিয়ে। তো নির্ণায়ক গঠন করো x1 x2 x3, এবার y গুলো দিয়ে y1 y2 y3, এবং তারপরে কি পরেরটা খালি 1 1 1 বসাই দিব। তাহলে হাফ অফ x1 x2 x3 y1 y2 y3 এবং 1 1 1 এভাবে বসাই দিলে আমরা পেয়ে যাবো কি ওই ত্রিভুজের ক্ষেত্রফল। অনেক বেশি পরীক্ষায় আসবে, আমরা সৃজনশীল মধ্যে দেখবো। একইভাবে যদি ওই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, কখনো তুমি দেখছো এরকম ক্ষেত্রফল বের করছো, বের করার পর দেখছো শূন্য আসছে, তাহলে বুঝবা এটা আসলে কোনো ত্রিভুজ না, এটা আসলে একটা সমরেখা, একটা সমরেখ একটা, তার মানে তারা একই রেখার উপর অবস্থিত। এই কথাটা মনে রাখতে পারো, এটা আমাদের ছোট ইনফরমেশন দিকগুলো ইউজ করে অঙ্ক পরীক্ষায় আসবে। অলরেডি এখানে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, অঙ্কগুলো আমরা দেখবো। হ্যাঁ, দেখো এই টাইপ 2 এর মধ্যে আমরা আসলে বেসিক গুলো একটু ছোট্ট করে দেখে ফেললাম, মনে করে ফেললাম। এবার আসলে আমরা অঙ্কগুলো করি। এক নম্বর অঙ্কটা কি বলছে খেয়াল করো, যে -3, -2 এবং 6, 4 বিন্দু দুইটির সংযোগ রেখাংশ আমি আঁকতেছি। আমি আগে ধরলাম এটা হচ্ছে আমাদের একটা বিন্দু আছে কত -3, -2, এবং আর একটা বিন্দু আছে নাম দিলাম যে এ বিন্দু, এর নাম দিলাম হচ্ছে বি বিন্দু। এই বিন্দুটা কত 6, 4 যে এত এত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ, রেখাংশের সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক।
তার মানে এই রেখাটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। সমান 3 ভাগে যদি ভাগ করি, খেয়াল করো 3 ভাগ হয়ে গেল না, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, সমত্রিখণ্ডিত চলে আসলো। যখন এই সমত্রিখণ্ডিত হবে তখন মনে রাখবা এই সবগুলো ভাগ কিন্তু সমান সমান। এবং তুমি এটাও মনে রাখবো, যখন সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলবে, তার মানে কি দুইটা বিন্দু বের হবে। একটাকে নাম দিলাম তুমি মনে করো পি, একটাকে নাম দিলাম মনে করো কিউ। এবার খেয়াল করো, তুমি যখনই সমত্রিখণ্ড বিন্দু তোমাকে বলবে, তুমি একটু চালাকি করে সবসময় মনেই রাখবা, তাহলে তোমার জন্য কাজটা ইজি হয়ে যাবে। দেখো তুমি যখনই সমত্রিখণ্ড বের করতেছো, তার মানে কি এই যে এইটুকু একবার নিবা, আর এদিক থেকে কি এইটুকু একবার নিবা, তাহলে এটা কিন্তু একটা চলে গেল, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। এবং মনে রাখবা সমত্রিখণ্ডিত হওয়া মানে কি, তুমি কথাটা সরাসরি মনে রাখলে তোমার জন্য বেশি কাজ ইজি হবে। সমত্রিখণ্ডিত হওয়া মানে হচ্ছে 1:2 এবং 1:2 হচ্ছে 2:1। সমত্রিখণ্ডিত হওয়া মানে কি 1:2 এবং সাথে সাথে 2:1 অনুপাতে বিভক্ত হওয়া। এত অনুপাতে, হ্যাঁ এত অনুপাতে বিভক্ত, অনুপাতে অন্তর্বিভক্ত। তো এই কথা তোমার একটু মনে রাখতে হবে, তাহলে তোমার জন্য কাজ কিন্তু ইজি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুমি কথা মনে রাখবা, সমত্রিখণ্ডিত হওয়া মানে কি, সমত্রিখণ্ডিত মানে হচ্ছে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হওয়া। দেখো এই যে এইটুকু 1, এটুকু হচ্ছে 2, 1:2 হয়ে গেল। আবার যখন তুমি কিউ নিবা, এটুকু হচ্ছে 2 আর এই পাশটা 1, তো 2:1 এইভাবে আসবে ব্যাপারটা। ঠিক আছে, তো তুমি সরাসরি মনে রাখতে পারো, তোমার জন্য কাজ বেশি ইজি হবে। এবার দেখো আমাদের সেটাই কিন্তু পরীক্ষা চেয়েছে যে এত বিন্দু যে সংযুক্ত রেখাংশের সমত্রিখণ্ডিত বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি এর স্থানাঙ্ক। তার ফার্স্টে বের করি যে পি এর স্থানাঙ্ক, নাম ধরে নিচ্ছি যেহেতু আমি, পি এর স্থানাঙ্ক। এবং পি এর স্থানাঙ্ক পাবো কিভাবে, আমি 1:2 অনুপাতে বিভক্ত হলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত, তো 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত আমি ধরে নিলাম। তো 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে পি এর যে স্থানাঙ্কটা, সেই পি এর স্থানাঙ্ক কি বের হবে আমাদের, সেই পি এর স্থানাঙ্ক আমাদের x বের হবে। তো x আমরা লিখবো কিভাবে, লিখবো x ইকুয়াল টু এরকম লিখবো আমরা 1:2, প্রথমটা 1:2 করবো, তাহলে নিচে কি করবো আমরা, সরাসরি বসে দিলাম 1 যোগ 2, সূত্র লিখলাম না, 1 যোগ 2, 1 এর সাথে কি দিব আমরা, 1 এর সাথে দিব হচ্ছে x2, মানে m1 এর সাথে x2 আসে, x2 কত ধরলাম, x1 y1 x2 y2, তাহলে 6 দিলাম আমি এই পাশে, তাহলে m1 x2, আর এই পাশে কি হবে m2 x1, x1 কত, এই যে এটা প্রথমটা x1, তাহলে x1 একবার ডিরেক্ট বসাই দিলাম, হিসাব করে দেখো কত আসে, হিসাব করে কত স্বীকার করো, নিচে হচ্ছে 3, উপরে আসে হচ্ছে 6 - 6, তার মানে আলটিমেটলি 0 আসে, তাহলে উপরে 0 আর ভাগ করলে 0 আসবে। সেম ওয়েতে y সমান কি আসে, খেয়াল করো y সমান আমাদের আসে হচ্ছে, আর এবার হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করলাম, এবার ওটাকে আমরা y এর ক্ষেত্রে করব, তাহলে 1:1 যোগ 2 লিখলাম, এবার উপরে 1 যোগ দিয়ে 2, 1 এর সাথে বসবে এবার কি y2, তাহলে এই পাশে এটা y2 4, y2 হচ্ছে 4, তাহলে 1:4। ওকে, এবার এর সাথে কত আসবে, হচ্ছে -2 y1, তো গুণ করো, হিসাব করো, দেখো এটা কিন্তু 0 চলে আসছে। তাহলে প্রথম বিন্দুটা পেয়ে গেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক বেসিক্যালি কি আসছে আমাদের 0, 0, তাহলে একটা অ্যানসার কিন্তু চলে আসছে আমাদের। এবার আবার সমত্রিখণ্ডিত বলে আবার লিখতে হবে, কারণ কি 1:2 অনুপাত হয়েছে, তাহলে আবার কি লিখবো আমরা, আবার 2:1 অনুপাতের ক্ষেত্রে, হ্যাঁ 2:1 অন্তর্বিভক্তের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের কি হয় সেই যদি খেয়াল করো, সেম একইভাবে জাস্ট বসাইতে পারবো না, জাস্ট লিখে দিচ্ছি, তোমরা বসাই দিবা, তাহলে x1 এই যে x y সেম ভাবে বসাই দিবা, মনে আছে। এবার কি 2:1, তাহলে 2টা আগে 1টা পরে, 2টা আগে 1টা পরে, উপরে জাস্ট একটু পার্থক্য হবে, 2 যোগ 1 আসলে, নিচে তো কোনো প্যারা নেই, তাহলে উপরে আসলে একটু চেঞ্জ হবে। এই 2 এর সাথে কত বসবে, 2 এর সাথে দেখো তাহলে আমাদের কি m1 x2 বসবে, x2 কত আমাদের, x2 হচ্ছে কত 6, তাহলে 2 × 6, আর উপরে কত আসবে -3, তাহলে একবার বসাই দিলাম, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, সেম ভাবে বসাই দিচ্ছি এখানে m1 m2, তাহলে m1 y2 কত আমাদের 4, আর y1 কত -2, হিসাব করে মানটা বসাবা। 12 থেকে হচ্ছে আমাদের 3 বাদ দিলে হচ্ছে 9, আর 9কে 3 দিয়ে ভাগ করলে আসবে কত 3। গ্রেট, এখানে কত আসে আমাদের 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6 আসে। ওকে, আর নিচে আসে কত 6 ভাগ 3 মানে কত 2, তাহলে আমি আরেকটা বিন্দু পেয়ে গেলাম কত 3,2, বেসিক্যালি 3,2। দেখো এই যে সুতরাং আমি অ্যান্সার গুলো পেয়ে গেলাম, তাহলে এটা একটা অ্যান্সার, অবশ্যই সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে এই দুটো হচ্ছে স্থানাঙ্ক। পরীক্ষা অন্যভাবে বলতে পারতো যে দেখাও যে এই দুইটা বিন্দুর রেখাংশের সমত্রিখণ্ডিত বিন্দু, একটা হচ্ছে 0,0 আর আরেকটি হচ্ছে 3,2, একই তো কথা, তুমি সমত্রিখণ্ডিত বিন্দুর স্থানাঙ্ক বের করতাম, বের করে দেখতো হ্যাঁ এটা আসছে কিনা, আসলে বলবো যে হ্যাঁ সত্যি, নাহলে সত্যি না।
ওরকম জিনিসপাতি। আশা করি একদম ক্লিয়ার এই জিনিসটুকু। এরকম যদি পরীক্ষা আসে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত আমরা পারবো। হ্যাঁ, বহির্বিভক্ত লেখলে মাইনাস দিয়ে দিবা, শেষ। ওরকম অঙ্ক আমরা নিচে রাখছি। তো এই অঙ্কটার পাশাপাশি আমাদের পরীক্ষায় এই অঙ্কটা বুঝলাম আমরা, হ্যাঁ, সমত্রিকোণিত বললে কি হয়, আর সমত্রিকোণিত না বলতে ডিরেক্ট এটা বলে 2:1, 1:2, তাহলে সেম ভাবে করবো আমরা, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস বলছে যে একটা হয়তো বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। তাহলে এক্স অক্ষ, এখানে কোনো বিন্দু বলে দেয় নাই কিন্তু, তো এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, এবার অনুপাতটাই তোমাকে বের করতে হবে। আমরা বের করে ট্রাই করি, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এদিকে অঙ্কটা। তো এই ভিডিও এখান থেকে অঙ্ক 3টা আমরা করে রাখবো, জাস্ট এখানে 3টা অঙ্ক করে না। এটা আমি দেখো 3টা অঙ্ক লিখছি, এই বিন্দুর স্থানাঙ্ক বা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এই 3টা অঙ্ক করবা, হয়ে যাবে। আর তাছাড়াও আমি কিছু অঙ্ক দাগাই দিব প্র্যাকটিসের জন্য, পরীক্ষা আসলেও আসতে পারে, ওরকম আমি বাছাই করে দাগাই দিব, ঠিক আছে। খেয়াল করে এবার আমরা কিভাবে লিখি হচ্ছে যে এত এত বিন্দুর সংযোগ এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। তো ফার্স্টে তুমি ধরে নিবা এরকম যে 2,-4 2,-4 এবং আমাদের বি নাম্বার অঙ্ক 2,-4 এবং আরটা কি যে হচ্ছে -3,6 এতকে এক্স অক্ষ ফার্স্টে ধরে নিবা। এক নাম্বারটা করতেছি আমরা এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, ধরে নিবা যে এতকে এক্স অক্ষ k:1 অনুপাতে, এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার তো এখানে লেখা নাই ভাইয়া অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, আমি ধরে নিলাম। এবার আমার ধরা তো ভুলও হইতে পারে, হ্যাঁ ভুলও হইতে পারে। তো ভুল হলে আমি বুঝতে পারবো যে ভুল হয়েছে, অ্যান্সারটা উল্টা মাইনাস আসবে। হ্যাঁ, তো আমি এখানে অনুপাত সবসময় অন্তর্বিভক্তি ধরবো, অন্তর্বিভক্তি সূত্র প্লাস আছে, সূত্র বসানো ইজি। তো আসো আমি দেখাই যে তুমি ধরে নিলা যে এই দুইটা বিন্দুকে আসলে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, k:1। এবার তাহলে সেই অন্তর্বিভক্তকারী যে বিন্দুটা, খেয়াল করো তুমি এই কথাটা মনে রাখবে একটু, যখনই বলবে এক্স অক্ষ বিভক্ত করে, তাহলে তুমি এই কথা তোমাকে মনে রাখতে হবে, যখনই এক্স অক্ষ বিভক্ত করবে, এক্স অক্ষে কার মান 0 হয়, এক্স অক্ষে y=0 হয় আমরা জানি। তো এই শর্তটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এই শর্তটা আমরা একটু অ্যাপ্লাই করব যে এক্স অক্ষে y=0 হয়। তাহলে আমরা এখানে এক্স আর y দুইটা বের না করে খালি y বের করব। তুমি লিখবা y নিচে কি করবা, নিচে লিখবা k+1 প্লাস, কেন, কারণ তুমি ধরে নিছো অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত হলে অ্যান্সারের মধ্যে মাইনাস চলে আসবে, উল্টা চলে আসবে। হ্যাঁ, উল্টা আসলে বুঝবা কি যে ভুল হয়েছে, তার মানে লিখে নিতে হবে উল্টাটা। দেখাচ্ছি, খেয়াল করো। আমরা ধরলাম k:1 অনুপাতে অন্তর্বিভক্ত, k:1 লিখলাম k+1, সেম ভাবে লিখবো k+1। তাহলে প্রথমটার সাথে হচ্ছে x2 y2, এবার আসবে y যে কোনো কাজ করছে y2 আসবে। y2 কত আমাদের, এই যে y2 x2 y2 কত 6। ওকে, এবার এর সাথে কত হবে y1 কত -4। এবার খেয়াল রাখবো, আগেই বলছিলাম যে x অক্ষে y কি হয়, 0 হয়। তা তুমি একটু কাজ করো, এখানে মানটা বসাই দাও। এখানে আসলে আমাদের k+1, এখানে আসলে কত আমাদের 6k - 4, এখন আসলে আমাদের 0, কারণ আমাদের আমরা জানি এই জিনিসটা x অক্ষকে, সে বলছে এক্স অক্ষে আসলে অনুপাত কত অনুপাতে বিভক্ত হয়, মানে এক্স অক্ষই বিভক্ত করছে, তাহলে এক্স অক্ষের উপরে তো y 0 হয়, তো আমরা এই যে 0 ধরে নিলাম, তাহলে এক্স অক্ষ বলে y 0 ধরবা, শেষ। এবার তুমি একটু আড়াআড়ি গুণ করো, কত আসবে তোমার 6k - 4 = 0। তাহলে এখানে তোমার k সমান কত আসতেছে, 4/6 মানে কত আসবে 2/3। 2/3 মানে কত বেসিক্যালি, যে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2/3 মানে লিখতে পারি আমরা আসলে এখানে 2:3। আমি বলছিলাম না যে k:1 এর উপরে বিভক্ত করে, আমি ধরছিলাম যে k:1 k এর মান কত, k এর মান হচ্ছে 2/3:1, তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়াবে 2:3 আসবে। তো এত কিছু না লিখলে চলবে, তুমি লিখে দিবা যে আচ্ছা যে আমরা ধরছিলাম, এবং খেয়াল করো আমাদের ধরাটা খেয়াল করো, আমরা ধরছিলাম হচ্ছে অন্তর্বিভক্ত, আমাদের ধরাটা কি ঠিক নাকি ভুল। দেখো এই কে এর মানের মধ্যে কি মাইনাস আসছে না, যেহেতু অন্তর্বিভক্ত ধরছি এবং প্লাসই আসছে, আমি যেটা ধরছি সেই ক্ষেত্রে যদি প্লাস আসে তার মানে কি এটা ঠিক, যদি উল্টা আসে তার মানে ভুল হয়েছে। অন্তর্বিভক্ত ধরছি প্লাস আসছে তার মানে আসলে অন্তর্বিভক্ত, তাহলে লিখবো আমরা সুতরাং 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত। হ্যাঁ, অন্তর্বিভক্ত। আর যদি এমন হইতো মাইনাস আসছে, তাহলে লিখতাম অন্তর্বিভক্ত লিখছিলাম কিন্তু অ্যান্সার লিখতাম কি 2:3 অনুপাতে বহির্বিভক্ত, মাইনাস আসছে, এটা খালি উল্টাই দিব। আপাতত অন্তর্বিভক্তি থাকবো আমাদের, তো অ্যান্সারটা বের করবো। তো একইভাবে তুমি বের করতে পারবো না, পরেরটা বের করতে পারবো না, y অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে, তাহলে y অক্ষে কে 0, তাহলে y অক্ষে কে 0, তাহলে এক নাম্বারটা y অক্ষে x 0, তুমি আগের মতোই ধরবা যে হ্যাঁ k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং এখানে তুমি কি করবা, x y অক্ষ বলছিল তাহলে y অক্ষে x 0, তাহলে x = 0 ধরবা এবং x এর মানটা বসাবা, সূত্রটা বসাবা, সেম ভাবে বের করে ফেলবা। পরীক্ষায় কত আসতে পারে বা
আমাদের কোন সৃজনশীলের মাঝখানে এই অঙ্কটা কাজে লাগতে পারে। আশা করি একদম ক্লিয়ার। ওকে, তো একটু প্র্যাকটিস করতে হবে, আমি আরো একটু প্র্যাকটিসের অঙ্ক দিব, একটু প্র্যাকটিস করবে, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটু ইফোর্ট দাও, শেষ কয়েকদিন একটু ইফোর্ট দাও, দেখবে ভালো কিছু করতে হবে। সারা বছর ফাঁকিবাজি করে আসবা, এখন একটু ইফোর্ট দাও, দেখবে যে আলটিমেটলি তুমি একটু শান্তি পাচ্ছ। হ্যাঁ, খেয়াল করো, এবার আমরা এই বি নাম্বারটাও বুঝে ফেললাম যে এরকম সমত্রিখণ্ডিত বিন্দু বা এক্স অক্ষকে ওয়াই অক্ষকে বিভক্ত করলে কি হবে সেটা বুঝলাম আমরা। আরেকটা অঙ্ক দেখো, যে সি নাম্বারে আছে এই অন্তর্বিভক্ত বহির্বিভক্তটি, বলছে যে এত এত বিন্দু, তাহলে আমি বিন্দুটা লিখি। দেখো আমাকে বলেছে যে সি নাম্বার এটা এই হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে দুইটা বিন্দু, এ আর বি হচ্ছে আমাদের দুইটা বিন্দু। বলছে এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এবি কে আমি সি পর্যন্ত বর্ধিত করছে, তো সি বাইরের একটা বিন্দু বর্ধিত করা হলো, তাহলে বলছে এবি ইকুয়াল টু 3bc হয়, তাহলে সি স্থানাঙ্ক কত? দেখো এই যে এখানে যে বিভক্তটা হইলো, সিটা কি বলছে না, দেখো সি এর স্থানাঙ্ক, তাহলে আমি এর স্থানাঙ্ক জানি, বি এরটা জানি, সি এরটা জানি না। তাহলে দেখো এখানে যে সি বিভক্ত হয়েছে, বহির্বিভক্ত হয়েছে না, সেটা বাইরে, তো বিন্দু দুটোর বাইরে, তার মানে কি বহির্বিভক্ত হয়েছে। তো আমরা হচ্ছে কত অনুপাতে বহির্বিভক্ত হয়েছে কিভাবে বুঝতে আমরা মনে আছে, এই যে এখান থেকে শুরু, আর যেখানে বের করতে বলছে যে এই বিন্দুতে কত অনুপাত, তাহলে সেই বিন্দু পর্যন্ত যাবো আমরা। তাহলে এইখান থেকে এই পুরোটুকু হচ্ছে আমাদের কি, এই পুরোটুকু হচ্ছে আমাদের m1, আর এখান থেকে এই নিচের এইটুকু কি হবে আমাদের m2, তার মানে m1:m2 অনুপাতে বিভক্ত করে, বহির্বিভক্ত করে। বুঝতে পারছি আমরা এই চিত্র থেকে বা এই ডাটা ফোরে। এবার তোমার লেখা নাই কিন্তু বুঝে নিতে হবে এটুকু। এবার তোমাকে বলছে ab ইকুয়াল টু 3bc হয়, তাহলে খেয়াল করো ab ইকুয়াল টু 3bc, মানে bc এর মান যার, ab এর মান কি তার 3 গুণ, তার মানে এইটুকু হচ্ছে আমাদের কত, এইটুকু 3 আর এটুকু হচ্ছে 1। ব্যাপারটা বুঝছো কিনা, যে তোমাকে বলছে না প্রশ্ন মতে যে ab ইকুয়াল টু 3bc হয়, তাহলে bc এর মান যদি 1 হয়, তাহলে 1 বসাইলে ab এর মান কত 3 চলে আসবে, ওরকম আর। তো আমি ধরে নিলাম যে হ্যাঁ এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 1। এবার অনেকেই ভাববে তার মানে কি কত অনুপাতে বিভক্ত হয়েছে, 3:1, তার মানে অনেকে ভাবে 3:1, না ওভাবে লিখবো, যেহেতু ab ইকুয়াল টু bc, ab ইকুয়াল টু bc 3bc, ab ইকুয়াল টু 3bc, সুতরাং 4:1, 4:1 অনুপাতে বহির্বিভক্ত। 4:1 কই থেকে আসলো, 3 আর 1 দেখতে পাচ্ছি, এত অনুপাতে বহির্বিভক্ত, এত অনুপাতে বহির্বিভক্ত। খেয়াল করো এই বহির্বিভক্ত বলছে, এবার কেন 4:1 হলো খেয়াল করো। আমরা কি বলছিলাম m1 কি হয়, m1:m2 না, তাহলে m1 কি এই পর্যন্ত হবে নাকি পুরোটা একদম ওই বিন্দু পর্যন্ত হবে, বিন্দু পর্যন্ত, এটুকু 3, এটুকু 1, তাহলে পুরোটুকু হচ্ছে কত 4, আর এটুকু তো 1, তাহলে কি 1, তো দেখো বুঝতে পারলাম 4:1, এই জন্য অঙ্কটা পরীক্ষায় আসে। এখন তো কাজ খুবই সহজ, তুমি লিখবা সুতরাং বিন্দুর স্থানাঙ্ক x ইকুয়াল টু, নিচে কি লিখবা 4 - 1, বহির্বিভক্ত যেহেতু মাইনাস দিলা, লিখবা 4 - 1, এই 4 এর সাথে কি আসবে x2, x2 কত আমাদের এই বি বিন্দুর কত আছে, দেখো x2 হচ্ছে -5, সরি 4, x2 হচ্ছে কত 4, তাহলে 4 x1, x1 কত, x1 হচ্ছে এই বিন্দুর কত, x1 হচ্ছে -2, এই যে -2, এই যে x1 y1, সেম শেষ আমাদের বেরিয়ে আসলো এটা। একইভাবে y টা আমরা সেম সূত্র বসাই দিব, দেখবা যে সেম জিনিস চলে আসবে। আশা করি বুঝতে পারছো কিভাবে তোমার এই x1 y1 বা এই x2 y2 কে ইউজ করে, এই অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ইউজ করে কিভাবে আমরা বিন্দুর স্থানাঙ্কগুলো বের করলাম। পরীক্ষায় কিন্তু পার্টটা খুবই আসে। হ্যাঁ, একইভাবে খেয়াল করো 2 নম্বরে আমাদের আরো একটা প্রশ্ন আছে, সেটা আমরা দেখে রাখি যে আমাদের কি আসলে এখান থেকে বলতে পারে। খেয়াল করো, বলছে এখানে আমাদের যে 3,2 তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে একটু বড় করে রাখতেছি, আমাদের একটু বড় করে এখানে আঁকতেছি, খেয়াল করো। দেখো আমাদের বলছে হচ্ছে এরকম, যে একটা আয়তক্ষেত্র বা সামান্তরিক যে কোনো সেটা আছে। হ্যাঁ, বলছে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 8, আচ্ছা ডি বিন্দুর স্থানাঙ্কটা কত জিজ্ঞেস করছে। এরকম প্রশ্ন আমাদের পরীক্ষা আসে এবং এটা অনেক বেশি দরকার হয় সৃজনশীলের মধ্যে। তখন আমরা কি করব, খেয়াল করো, এটা যাই হোক, এটা আয়তক্ষেত্র হোক, সামান্তরিক হোক, বর্গ হোক, দেখো এই যে কর্ণ আছে, খেয়াল করো এই যে কর্ণ, আর এটা যে কর্ণ আছে, খেয়াল করো কর্ণ দিয়ে যখন ছেদ করলো, এই ছেদ বিন্দুটা কি সেম না? হ্যাঁ, সবার জন্য তো সেম। আমরা যেটা ফার্স্টে করব যে এই এ আর সি যে দুটো বিন্দু দেওয়া আছে বিপরীত পাশে, এই দুইটা বিন্দুর আগে আমরা এই মধ্যবিন্দুটা বের করবো। আমরা জানি মধ্যবিন্দু কর্ণটা ছেদ করছে, তারপরে লিখবো যে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, খেয়াল করো এসি এর মধ্যবিন্দু বের করা খুবই সহজ। কি হবে, যোগ করে দিতে ভাগ,
তাহলে 8 আর এখানে 3 আছে, তাহলে আমি একটা লিখে রাখাচ্ছি 8 যোগ 3 ভাগ 2, তাহলে কত আসবে আমাদের এখানে? তাহলে মধ্যবিন্দু x এটা বের করতেছি আমরা। তাহলে এই যে 3 এই যে 8 যোগ করে 2 ভাগ 11/2 সেম ওয়ে y বের করলাম আমরা। খেয়াল করো 2 আর -3 করলে কি আসবে? -1 আর -1 কে 2 দিয়ে ভাগ করলে কত? হ্যাঁ মাইনাস। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে আমরা দেখি এ সি এর মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। সুতরাং মধ্যবিন্দুটা কত আমাদের? মধ্যবিন্দু হচ্ছে 11/2 -1/2। হ্যাঁ, তাহলে মধ্যবিন্দু পেয়ে গেলাম। হ্যাঁ, আর মধ্যবিন্দু এই যে এসি এর মধ্যবিন্দু আছে, লিখে রাখতেছি এসি এর মধ্যবিন্দু। এবার খেয়াল করো, এবার এই যে খেয়াল করো, আমি তো জানি না ডি এর এই বিন্দুটা কত, আমি ধরলাম যে এই বিন্দুটা কত, যে হচ্ছে x1, y1, x1 y1 ধরলাম আর কি, জানি না যেহেতু। এবার খেয়াল করো এই বিন্দুর যে মধ্যবিন্দু বি আর ডি এর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু কি এই সেম বি পয়েন্ট হবে, লিখি আমরা বিডি এর মধ্যবিন্দু। বিডি এর মধ্যবিন্দু পরীক্ষায় রিটেন আসলে এভাবে বড় করে করবো আমরা, আর এমসিকিউ আসলে শর্টকাট আছে, দেখে অ্যান্সার বলতে পারবো। বিডি এর মধ্যবিন্দু বি আর ডি, খেয়াল করো 2 আছে আর x আছে, যোগ করলে কি আসবে? x + 2/2। এটা আমাদের কি চলে আসলো? এটা চলে আসলো হচ্ছে আমাদের x এর মান। y এর মানটা আমরা একবারে বের করি এবার আমরা, হ্যাঁ একবারে বের করে দিই। দেখো y যোগ করি আমরা -1 আর ওই যে y1, তো এটা যোগ করলে কি হবে আমাদের? আসবে এরকম যে y1 - 1 ডিভাইড বাই কত? 2। এবার খেয়াল করো প্রশ্ন মতে দুই এই যে এসি এর যে মধ্যবিন্দু আর বিডি এর যে মধ্যবিন্দু এটা একই পয়েন্ট আসলে, কারণ এই পয়েন্ট যে কথা এই পয়েন্ট আসলে একই কথা। তো প্রশ্ন মতে আমরা কি করবো? দুইটা মধ্যবিন্দুকে সমান ধরবো। তাহলে লিখবো আমরা যে হচ্ছে x + 2/2, তাহলে দেখো তুমি x + 2/2 ইকুয়াল টু কত? 11/2, তো 11/2। তুমি হিসাব নিকাশ করো, তুমি x এর মানটা ভাগ কত আসছে, সুতরাং x ইকুয়াল কত আসছে? 9 আসছে। সেম ভাবে হিসাব করো তুমি যে এই হাফ ইকুয়াল টু এই যে এই ব্যাপারটা সমান সমান, তাহলে দেখো তুমি y1 - y/2 ইকুয়াল টু কত? -1/2। খেয়াল করো যে তোমার এখানে, সুতরাং এই y কত আসছে? এই x1 আর y1 এই বিন্দুটাই আমাদের কত আসছে? আমাদের আসছে x1 ছিল, তো x1 লিখে রাখি, ওকে x1 দিয়ে দিই, সমস্যা নেই। y1 টা খেয়াল করো, y1 - 1/2 ইকুয়াল টু কত? -1/2। 2 নিচ থেকে ভাগ, আমাদের জিনিসটা আসবে হচ্ছে y1 ইকুয়াল টু, খেয়াল করো এটা হচ্ছে মাইনাস ওই দিকে থাকলো, এদিকে মাইনাস টু বসে প্লাস হবে, আলটিমেটলি 0 আসবে, তাহলে 9,0। সুতরাং আমাদের বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,0। এই আমাদের অ্যান্সারটা চলে আসলো এরকম। তো আশা করি বুঝতে পারছি কিভাবে আমাদের আসবে এই ছোট্ট জিনিসটুকু। এইভাবে আমরা পরীক্ষা যখন আসে জাস্ট আমরা কি করবো, যে দুইটা কর্ণ যে দেওয়া আছে কর্ণগুলোর আমরা মধ্যবিন্দুকে বের করবো, দুইটারই মধ্যবিন্দু বের করবো, আর দুইটা মধ্যবিন্দু একই পয়েন্টকে নির্দেশ করতেছে, তাহলে আমরা কি করবো? দুইটা যে মধ্যবিন্দু বের করলাম, দুইটা মধ্যবিন্দুকে সমান ধরবো, প্রশ্ন মতে সমান ধরবো। দেখো সমান ধরছি আমরা, সমান ধরছি, মান চলে আসলো আমাদের। তো এইভাবে এখান থেকে এরকম অঙ্কগুলো আমাদের পরীক্ষা আসে এই টাইপ থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিরকম অঙ্ক থেকে আসবে, ঠিক আছে? পরবর্তীতে আমরা আরো বাকি অঙ্কগুলো এবার খেয়াল করো, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত দু একটা প্রবলেম আমরা দেখি যেগুলো আমাদের পরীক্ষা অনেক বেশি আসে। দেখো প্রথম প্রবলেমটা কি বলছে, যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এত, তিনটা বিন্দু দেওয়া আছে। প্রথমে জিজ্ঞেস করছে ক্ষেত্রফল তাহলে কত, একটু আগে আমরা শিখেছিলাম ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। তো লিখবা তুমি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল আমাদের? হাফ ইনটু এরকম লিখতাম আমরা, নির্ণায়ক বানাইতাম, মনে আছে? এদিকে লিখতাম আমরা x1 x2 x3 ওরকম। x1 এর মানটা কত? খেয়াল করো t+1, তো t+1। x2 এর মানটা কত? 2t + 1। x3 এর মানটা কত? 2t + 2। ওকে, y1 কত? y1 হচ্ছে 1 3 আর কত? 2t। আর এবার কি বলতো? 1 1 1। এইভাবে করে আমরা নির্ণায়কটা গঠন করতাম এবং আমরা নির্ণায়কের মান বের করতাম, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো বুঝতেই পারতেছো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আসলে টি জাতীয় জিনিস দিয়েই হবে, একটা সমীকরণ আকারে আসবে, কারণ ভ্যালু দেওয়া নেই। তো ফাইন, তো আমরা কি করতে পারি? খেয়াল করো, আমরা একদিক থেকে আমরা এদিকে বিস্তার করে দিতে পারি, তবে একটা কাজ করলে ভালো হয়, নির্ণায়ক তোমরা শিখে আসছিলা যে 0 বানাই দিতে পারলে ভালো হয়। দেখো এখানে 1 1 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, এই 1 থেকে 1 বাদ দিলে এখানে 0। তো আমরা এই কাজটা করি, আসো যে আমরা এই যে আমরা সারিটা দেখতে পাচ্ছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিয়ে আমরা এখানে বসাই, তো আসলে কি আসবে? তো এইখান থেকে এখানে বাদ, এই এক থেকে এই এক বাদলে এখানে 0 আসবে, তো 0 বসাইলাম। তাহলে এই 3 থেকে এই এক বাদলে কত আসবে? -2 আসবে, ঠিক আছে? একইভাবে এখানেও বাদ দিবা, যে কাটটা থেকে কাটটা বাদ দিছো, যে এই এক থেকে এই এক, এই এক থেকে এই 3। আর তাহলে এখানেও সেম কাজ করো, যে t + 1 থেকে বাদ দিবা কি? যে 2t - 1, তাহলে -1 + 1 কাটা,
কাটাকাটি চলে যাবে, থাকবে কত, যে টি মাইনাস টু টি, টি মাইনাস টু টি মানে কত, মাইনাস টি। তো সেটা তুমি একবারে বসাইতে পারো কত আসলে, যে মাইনাস টি, বসাই দিলে তুমি হচ্ছে মাইনাস টি, এরকম হয়ে গেল। এবার সে তুমি হাফটা লিখে রাখো কাছাকাছি। সেম একইভাবে আমরা এই কাজটা করবো। এবার এখান থেকে এটাকে বাদ দিয়ে দিব, টু টি বাদ যাবে, তো বাদ গেলে আমাদের থাকবে কত এখানে উপরে, এই লাইনটা থেকে এই লাইন বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস টু মানে কত, মাইনাস ওয়ান। ওকে, এখানে সেম ভাবে তুমি বাদ দাও, থ্রি থেকে টু টি বাদ দিবা, থাকবে কত, থ্রি মাইনাস টু টি, আর এই ওয়ান থেকে এই ওয়ান বাদ দিবে, কত হবে, শূন্য। ওকে, সেম একই ভাবে এখানে কোনো কিছু করার দরকার নেই, যা আছে থাকুক, টু টি প্লাস টু, ছিল টু টি স্লো ওয়ান। খেয়াল করো এই বরাবর তুমি বিস্তার করে দাও, কি আসবে, জিরো জিরো এর প্রথম দুইটা, পরে যখন ওয়ান নিয়ে কাজ করবা তখন কি আসবে, কিন্তু হাফ ছিল আগে থেকে, তাহলে এই যখন আমি এই কাজটা করব, থাকুক আমি একবার দেখাচ্ছি, এই ওয়ান নিলা, তাহলে কি হবে, ওয়ান বরাবর সারি কলম বাদ দিয়ে দিবা, গুণ করো, এই এটা দিয়ে গুণ করলে কি আসবে, মাইনাস থ্রি টি প্লাস টু টি স্কোয়ার। সেটা কিভাবে, একটা সূত্রের মাইনাস দিয়ে টু আর ওয়ান কে গুণ করলে টু, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেছে, টু। আমাদের আলটিমেটলি থাকলো কত, জিনিসটা ওয়ান দিয়ে গুণ করলে সেমই থাকবে, তো হাফ থাকলো, এখানে দাঁড়াচ্ছে বেসিক্যালি জিনিসটা সুন্দর করে লিখলে যে টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু। এক কাজ করতে পারো, হাফ দিয়ে সবাইকে গুণ করে দিতে পারো, তো গুণ করলে কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াবে যে টি স্কোয়ার মাইনাস থ্রি বাই টু টি, আর কত দাঁড়াবে, মাইনাস ওয়ান, তাই না, এই হাফকে গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সুতরাং ক্ষেত্রফল হবে এইটা। আরো একটা প্রশ্ন আমাদের জিজ্ঞেস করছিল, প্রশ্নের ক্ষেত্রফল জিজ্ঞেস করে না জিজ্ঞেস করতে পারতো, না জিজ্ঞেস করে এটা জিজ্ঞেস করতে পারতো যে সমরেখ হলে টি এর মান কত। তো সমরেখ মানে কি, তোমরা শর্ত শিখে আসছিলাম, সমরেখ কখন হয়, সমরেখ হওয়ার শর্তই ছিল কি, যে এই ক্ষেত্রফলটা জিরো হবে, তাহলে তুমি লিখবা প্রশ্ন মতে, 2 নম্বরের জন্য তুমি লিখবা প্রশ্ন মতে কি হবে, ক্ষেত্রফলটা জিরো, ক্ষেত্রফল ইকুয়াল টু জিরো, ক্ষেত্রফলের মানটা বসাই দাও, যে টি স্কোয়ার মাইনাস থ্রি বাই টু ইন্টু টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার তুমি এটাকে মিডল টার্ম করবা, ক্যালকুলেটরে করবা, যেভাবে করো করে টি এর মান পাবা, হ্যাঁ যে টি এর মান এত, টি এর মান এত, সুতরাং এটাই হবে কি, যে টি এর মান এত হলে কি হবে, সমরেখ হবে। তো এইভাবে আমাদের পরীক্ষা আসতে পারে, আশা করি আসতে পারবা, খুবই সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আমি এরকম আরো অঙ্ক দিয়ে দিব, আজকে যা যা করলাম আমরা সবগুলো অঙ্ক দিয়ে দিব, তোমাদের অঙ্কগুলো আজকেই বা কালকেই তোমায় করে শেষ করে ফেলতে হবে, কিন্তু হ্যাঁ বাধায় রেখো না, তাহলে হবে না। তোমার ক্ষেত্রফল জিনিসটা বুঝলাম, যে এরকম আমরা সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করবো, আর সমরেখ বললে ক্ষেত্রফল সমান শূন্য ধরবো। এবার দেখো 2 নম্বরের সেম প্রশ্ন দিচ্ছে, এবার ভ্যালু দিচ্ছে যে এবিসি এর মান দাও, ক্ষেত্রফল কত, সেম ভাবে বের করবো, হাফ ইন্টু লিখে নির্ণয় বের করবো। কিন্তু পরেরটা দেখো কি বলছে, পরেরটা বলছে বি হতে এসির উপর লম্ব দৈর্ঘ্য, তাহলে যে বি বিন্দুটা আমাদের দেখতে পাচ্ছি আমরা, বি হতে এসি রেখাটা এবার লম্ব দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এই লম্ব দৈর্ঘ্য কিভাবে বের করবো ভাইয়া, কি করতে পারি, একটা কাজ করতে পারি, আমরা ধরলাম এই লম্ব দৈর্ঘ্যের এই যে এই নাম দিলাম যে ডি বিন্দু, তাহলে খেয়াল করো এই লম্ব দৈর্ঘ্য আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল জানতাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, এসি, তাই না, ভূমি হচ্ছে এসি, আর উচ্চতা কত, এটাই তো সেই উচ্চতা বিডি। তো এটা কিন্তু পরীক্ষায় চাইছে, তুমি একটু আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, বা এই যে এখানে বের করছো, বের করে নিবা, এটা বের করে নিলে হাফ থাকলো, আর এসি এর মান কি বের করতে পারবো না, হ্যাঁ অবশ্যই এটা বের করা তোমার পক্ষে সম্ভব, কারণ কি দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, আবার কি সি বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব শুধু জানো, তাহলে এখান থেকে সুন্দর করে তোমার কি চলে আসবে, এখান থেকে বিডি এর মানটা চলে আসবে, এবং সেটাই কি হবে, যে বি হতে এসির উপর লম্ব দৈর্ঘ্য, মানে এটাই সেই লম্ব দূরত্বটা। আশা করি বুঝতে পারছো কিরকম ভাবে করতে হবে। তো এই ট্যাগগুলোর উপর বেস করে আমি অনেকগুলো অঙ্ক দাগাই দিচ্ছি, এবং অনেকগুলো বলতে যেগুলো ইম্পর্টেন্ট আসলে সেগুলো শুধু দাগাই দিব আপাতত, কারণ সময় যেহেতু কম, তার মানে জাস্ট অতটুকুই তুমি করে রাখো, এইটুকু সুন্দরভাবে করে ফেলো, এইটুকু কাভার করলে আমাদের হচ্ছে এখান থেকে ক এবং ক্ষয়ের আংশিক কাভার হয়। ক্ষয়ের জন্য আরো অঙ্ক আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, সমস্যা নেই, এটুকু সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলো, ইনশাল্লাহ যে কাজটুকু দিব আমি সেই কাজটুকু অবশ্যই কমপ্লিট করবা, তাহলে দেখবা যে হ্যাঁ তুমি তোমার কনফিডেন্স জন্মাচ্ছে, এগুলো তুমি একটু করে রাখতে হবে, নাহলে কিন্তু আমি সব করাই দিলাম, তুমি দেখে রাখবা, পরীক্ষায় তুমি লিখতে পারবা না। এই জন্য আমি যে অঙ্কগুলো এখন দিব সেই অঙ্কগুলো তোমাকে অবশ্যই করতে হবে, এটা মাস্ট, ঠিক আছে। দেখা হচ্ছে, তার আগে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে ফেলো।